40তম বিসিএস এর লিখিত ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে গণিত পোর্শনে 6 নাম্বার ক্লাসে চলে আসছি। আমাদের আজকের টপিকসটা হচ্ছে সরল এবং যৌগিক মুনাফা। এই চ্যাপ্টারটা আমাদের জন্য এতটাই সহজ যে আমাদের খুব বেশি ঝামেলার মধ্যে এখানে পড়তে হবে না। তার কারণটা হচ্ছে পিলিতে যখন আমরা প্রিপারেশনগুলো নিচ্ছিলাম তখন এই চ্যাপ্টারটার যে ধরনের প্রিপারেশনগুলো নেওয়া হয়েছে এখানেও ঠিক ওই একই ধাঁচের প্রিপারেশনগুলো আমরা নিতে পারবো, অর্থাৎ একইভাবে। তার মানে আমাকে নতুন করে আলাদা করে কোনো লোড নিতে হবে না, শুধু ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে এখানে সাজাইতে হবে। জাস্ট এই জায়গাটাই হচ্ছে আমাদের একটু দেখতে হবে যে কিভাবে ল্যাঙ্গুয়েজগুলোকে সাজানো হয় এই জায়গাটাই। ওকে, আর বাকি অংশটুকু সেম। তাহলে চলেন আমরা নতুন একটা চ্যাপ্টারে চলে আসছি, নতুন একটা লেকচারে চলে আসছি, সেটা হচ্ছে সরল এবং যৌগিক মুনাফা। তাহলে সরল এবং যৌগিক মুনাফার অঙ্কগুলো করার সময় আমরা প্রিলিতে যেই ধরনের ফর্মুলা দিয়ে কাজ করছিলাম আমরা এখানেও সেই ধরনের কিছু ফর্মুলা দেখার চেষ্টা করব। ঠিক আছে, একই প্যাটার্নের আমাদের ফর্মুলাগুলো। আমাদের এখানে ফর্মুলাগুলো হচ্ছে দুইটা প্যাটার্নে কাজ করবে, একটা হচ্ছে সরলে আর একটা হচ্ছে আমাদের যৌগিকে। তাহলে সরলের ক্ষেত্রে কি কি ছিল একটু খেয়াল করে দেখেন। আমাদের প্রথম যে ফর্মুলাটা সরলের জন্য আমরা ইউজ করতাম সেটা হইল ক্যাপিটাল আই ইজ ইকাল টু ক্যাপিটাল আই ইকুয়াল টু হচ্ছে পি আর এন। পি আর এন। আরেকটা ছিল ক্যাপিটাল এ ইকুয়াল টু ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর এন। এই যে ফর্মুলা দুটা ছিল সেটা নিয়ে হচ্ছে আমাদের এখানে কাজ করতে হবে। এবং যৌগিক বা চক্রবৃদ্ধি সাধারণত আমরা যেটা বলি, ঠিক আছে, যৌগিক বা চক্রবৃদ্ধি, যেটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হচ্ছে, চক্রবৃদ্ধি। এই চক্রবৃদ্ধি ফর্মুলাটাও আমাদের ছিল হচ্ছে দুইটা। আমরা এটা 1 নাম্বার, এটা ছিল হচ্ছে সরলের 2 নাম্বারটা। চক্রবৃদ্ধির প্রথমটা হচ্ছে আমাদের এরকম ছিল ক্যাপিটাল এ ইকুয়াল টু 1 প্লাস পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা ছিল হচ্ছে আমাদের প্রথমটা। আর 2 নম্বর ফর্মুলা আরেকটা আমরা অ্যাপ্লাই করতাম, সেটা হলো ক্যাপিটাল আই ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এই ছিল আমাদের বিখ্যাত 4টা ফর্মুলা, যে ফর্মুলাগুলো সাধারণত আমরা ইউজ করতাম হচ্ছে সরল এবং যৌগিক মুনাফার কোশ্চেনগুলো যখন আমরা সলভ করতাম প্রিলিতে। সেই জায়গাগুলোতে আমরা এই ধরনের ফর্মুলাগুলো দেখতে পারতাম। তাহলে ফর্মুলাগুলো কি কি ছিল আরেক ঝলকে একবার একটু দেখে নেই আমরা। সরলের ক্ষেত্রে ছিল আই ইজ ইকাল টু পি আর এন, এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর এন। চক্রবৃদ্ধির ক্ষেত্রে ছিল এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আর 2 নম্বরে ছিল আই ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে, তাহলে ডান আমাদের 4টা ফর্মুলা। এই 4টা ফর্মুলা শুধু জানলেই হবে না, এটার সঙ্গে আরেকটা জিনিসও আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ভেরিয়েবলগুলোর মিনিং। যে আমি এখানে ক্যাপিটাল এ দ্বারা কি বুঝাইছি, ক্যাপিটাল এ দ্বারা বোঝানো হয় সুদ আসল। ঠিক আছে, অর্থাৎ সুদ যোগ আসল, সেটাকে তো আমরা কি বলি, সুদ আসল। এই সুদ আসল আমাদের প্রকাশ করা হয়েছে এখানে ক্যাপিটাল এ দ্বারা। সুদ আসলটা আমরা প্রকাশ করছি ক্যাপিটাল এ দ্বারা। আমরা এখানে পি দ্বারা কি বুঝাইছি, পি দ্বারা বুঝাইছি হচ্ছে আসল টাকা, প্রিন্সিপাল অ্যামাউন্ট। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি দ্বারা, পি দ্বারা, আসল। আমরা এখানে ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করছি সুদের পরিমাণটা, অর্থাৎ যেগুলো আমাদের টাকা বা ডলার এরকম করে বলা থাকে যে এত টাকা সুদ দিব, এত ডলার ইন্টারেস্ট দিব। এই যে টাকা বা ডলারে যে অ্যামাউন্টটা প্রকাশ করা হচ্ছে আমাদের সুদের ক্ষেত্রে, সেটাকে আমরা বলতেছি সুদের পরিমাণ, যেটাকে আমরা ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করি। ইন্টারেস্ট অ্যামাউন্ট, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, এই দ্বারা অ্যাকুমুলেট অ্যামাউন্টটাকে বোঝানো হচ্ছে। আমরা এই জায়গাটায় আরো কিছু ভেরিয়েবল ইউজ করছি, যার মধ্যে আরেকটা হচ্ছে আমাদের আর। আর দ্বারা বোঝানো হচ্ছে রেট, দ্যাট মিনস ইন্টারেস্ট রেট। অর্থাৎ সুদটা যদি কখনো আমাদের প্রকাশ করা থাকে পার্সেন্টেজে, তাহলে সেটা আমরা প্রকাশ করব হচ্ছে ক্যাপিটাল আর দ্বারা। ওকে, ডান। তাহলে এ গেল, পি গেল, আই গেল, আর গেল। লাস্ট ওয়ান আমাদের এন। এন দ্বারা বোঝানো হয়েছে টাইমটাকে।
কোন টাইমটা? আপনি যতবার ইন্টারেস্ট পাচ্ছেন, কতবার ইন্টারেস্ট পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এন। কতবার আপনি ইন্টারেস্ট পাবেন? 2বার ইন্টারেস্ট পাচ্ছেন তাহলে এন এর মান 2। আপনি 4বার ইন্টারেস্ট পাবেন তাহলে এন এর মান 4। ঠিক আছে? তাহলে এই হচ্ছে টোটাল 5টা ভেরিয়েবলকে এখানে ব্যবহার করে আমরা অঙ্কগুলো সলভ করব। একটা হচ্ছে ক্যাপিটাল এ সুদ আসল, পি আসল, আই সুদের পরিমাণ অর্থাৎ টাকা বা ডলারে যেটা প্রকাশ করা থাকতেছে, আর সুদের হার ইন্টারেস্ট রেট, এন সময় বা টাইম আমরা প্রকাশ করতেছি যেটা। ওকে, তাহলে ডান। এই কয়টা জিনিসের এখন ইউজগুলো কিভাবে করব, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখন ইউজগুলোর জন্য আমরা একটা কোশ্চেনে চলে আসলাম। চলেন এখন আমরা একটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি, যে কোশ্চেনের কথাগুলো কি ছিল আমরা একটু দেখার চেষ্টা করি যে কোশ্চেনে কি বলতেছে। সলিউশন পরে আগে আমরা কোশ্চেনের কথাগুলো একটু খেয়াল করব। কোশ্চেনে তারা বলতেছে, যদি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক সুদের হার যথাক্রমে R1%, R2% এবং R3% হয়, তবে 3 বছর শেষে পি টাকার সমূল চক্রবৃদ্ধি কত হবে? দেখেন কথা কিন্তু অনেকগুলো, কিন্তু একই ধাঁচের কথা। কয়টা বছর? 3টা বছর। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে। সুদের হার কি 3 বছরে সেম ছিল? না, প্রথম বছরে ছিল হচ্ছে R1%, দ্বিতীয় বছরে ছিল R2%, তৃতীয় বছরে ছিল R3%। 3টা আলাদা আলাদা কিন্তু আমাদের সুদের হার। এখন এই 3টা আলাদা আলাদা সুদের হার হইলেও এই জায়গাটায় আমাদের কাজ কিন্তু একই প্যাটার্ন। প্রথম বছরের জন্য যা, দ্বিতীয় বছরের জন্য একই রকম প্যাটার্ন, তৃতীয় বছরের জন্য একই রকম প্যাটার্ন। ওকে, আচ্ছা, তারপরে কথা হচ্ছে যে তবে 3 বছর শেষে পি টাকার তার মানে এই পি টাকা হচ্ছে কোন টাকা? এটা হচ্ছে আমাদের মূল টাকা। মূল টাকাকেই পি দ্বারা প্রকাশ করা হয়, এরাও পি দ্বারাই প্রকাশ করছে, আমাদের কাজটা কমে গেছে। তার মানে মূল টাকা হচ্ছে পি টাকাটা। এগুলো হচ্ছে সুদের হার। সুদের হার কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা, রেট। এই কারণে দেখেন এরাও সুন্দর করে R1, R2, R3 দ্বারা প্রকাশ করতেছে। আর এই কোশ্চিনটা সরলের নাকি চক্রবৃদ্ধি, দেখেন আমরা এখান থেকে টের পাচ্ছি যে এটা কি সরলের অঙ্ক নাকি এটা চক্রবৃদ্ধির অঙ্ক। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির অঙ্ক। দ্যাট মিনস আমাদের চক্রবৃদ্ধির ফর্মুলাগুলোর দিকে একবার একটু দেখে আসে। এই যে চক্রবৃদ্ধির ফর্মুলাগুলো যেটা ছিল, এই ফর্মুলাগুলো দ্বারাই হচ্ছে এখন আমাদের এখানে কাভার করতে হবে। ওকে, তাহলে চলেন, যেটা 38তম বিসিএস এ রিটেনে আসা একটা কোশ্চেন, খুব রিসেন্ট এই কোশ্চেনগুলো চলে আসছিল, তাই না? তাহলে এখন আমরা এই কোশ্চেনগুলো যখন সলভ করব তখন আমাদের খেয়াল করতে হবে যে কি কি ইনফরমেশন দেওয়া আছে আর কার মানটাই বা বের করতে হবে আমাকে, তাই না? তাহলে এখন আমরা বলতে পারি যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে A1 ইজিক্যাল টু কি হয়? P1 বললাম এখানে, I ইজিক্যাল টু 1 প্লাস R টু দি পাওয়ার n। এখন কোশ্চেন এখানে চলে আসে যে ভাইয়া আপনি এখানে A1টা কেন লিখলেন, P1টা কেন লিখলেন? তার কারণটা হচ্ছে এখানে 3টা বছরে কাজ ছিল, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। এই কারণে 3টা বছর আমরা এখানে আলাদাভাবে নিয়ে আসার জন্য A1, A2, A3 এইভাবে আমরা বলবো। তাহলে আমরা বললাম আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে A ইজিক্যাল টু P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার n হয়। প্রথম বছরের জন্য আমরা A1, P1 এরকম দিলাম। R1 দেওয়ার দরকার হইলো না, কারণ R1 এখানে বলেই দিছে R1 দ্বারা, এই জন্য শুধু R দ্বারা বললাম। এনটা তো এন আকারে আসেই, আমাদের সময় আকারে আসেই, কারণ বলেই দিছে যে 3 বছর শেষে। তাহলে 3 বছর মানে কি? প্রথমটা 1 বছর, দ্বিতীয়টা 1 বছর, তৃতীয়টাও হচ্ছে আমাদের 1 বছর, অর্থাৎ এক এক করে আমাদের কাজ করবে। তাহলে এবারে আসেন আমরা কোশ্চেনের একটু চলে আসি এই পজিশনে, যে প্রথম বছর শেষে এখানে আমরা প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম যে ভেরিয়েবল যদি ব্যবহার করতে হয় সেই ভেরিয়েবলের ডিক্লারেশনটা দিতে হবে যে এ মানে কি। এ মানে হচ্ছে সবৃদ্ধি মূল, বা হচ্ছে যেটাকে আমরা বাংলায় আরেকটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বলতে পারি, আরেকটা ওয়ার্ড দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে সুদাসল। এইভাবেও আমরা প্রকাশ করতে পারি। তাহলে পি মানে কি? পি মানে মূলধন। দেখেন আমি ব্র্যাকেটে দিয়ে দিছি, মূলধনের মান হচ্ছে কত? পি। প্রশ্ন অনুসারে মূলধন ইজিক্যাল টু পি। আমি P1 মানে পি বসাইলাম এটা না, আমি সাইড নোটও দিয়ে দিলাম, এটা কিন্তু কোশ্চেনে বলেই দেওয়া আছে যে মূলধনটা হচ্ছে পি আমাদের।
ওকে। আচ্ছা, দেন আর ইজ ইকাল টু কি, সুদের হার। তাহলে সুদের হার কত, কোশ্চেন বলেই দিছে R1%। R1% মানে পার্সেন্টেজ ভাঙ্গাই দিলাম R1/100। সময় বলেই দিছে যে এটা 1 বছরের জন্য, প্রথমটা 1 বছর, দ্বিতীয়টা দ্বিতীয় বছর, তৃতীয়টা তৃতীয় বছর। তার মানে প্রথমটা অ্যাকশন হবে 1 বছর, অর্থাৎ n এর মান 1 হিসাবে। তাহলে আমি এখানে মানগুলো বসাই দিলাম। A1 ইজ ইকাল টু P1 এর মান হচ্ছে P1 প্লাস R100 পাওয়ার হচ্ছে 1। এই জায়গাগুলো একটু সাবধান থাকেন, আমি ভুল করে কিন্তু এখানে n লিখে ফেলছিলাম প্রথমে। তাহলে এই জিনিসটা এইভাবে না লিখে উচিত ছিল nটাকে এইভাবে কেটে দিয়ে কিন্তু সাইডে এইভাবে সুন্দর করে লিখে দেওয়া, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো একটু খেয়াল করব। তাহলে আমরা a ইজ ইকাল টু p আকারে চলে আসছে। দ্বিতীয় বছর শেষে কি পাবেন, আবার সে একই কথা, a ইজ ইকাল টু p ইন্টু 1 প্লাস r⁴n। এখানে যেহেতু দ্বিতীয় বছর, তাহলে a2 p2 আমরা বসাচ্ছি। তাহলে a2 হচ্ছে দ্বিতীয় বছর শেষে সুদ আসল, p2 হচ্ছে মূলধন। মূলধন কোশ্চেন বলেই দিছে হচ্ছে কোনটা, এই জায়গাটায় একটা ফ্যাক্টর। এটা কোন মূলধন আসবে, এটা মূলধনটা আসবে প্রথম বছর শেষে। কারণ চক্রবৃদ্ধিতে কি হয়, ধরেন আপনি চক্রবৃদ্ধিতে প্রথমে দিলেন 100 টাকা, আপনার 10% হারে আপনি টাকাটা ইউজ করতেছেন। প্রথম বছর শেষে তাহলে কত টাকা পাবেন, 100 টাকা তো পাবোই, আরও পাবো 10 টাকা, তার মানে 110 টাকাটা। কিন্তু এখন যখন আমি দ্বিতীয় বছরে যাব, যখন বলবো আবার 10% সুদ পাবেন, তখন কিন্তু আর সেটা 100-র উপরে না, এখানে কাজ করছিল এটা 100 টাকার উপরে, আর দ্বিতীয় স্টেপে কাজ করবে হচ্ছে 110 টাকার উপরে। আমাকে এখন আবার 10% সিলেকশন করতে হবে। তার মানে চক্রবৃদ্ধিতে মূল টাকাটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? যে প্রথম বছরের মূল টাকা যা ছিল, দ্বিতীয় বছরে সেটা না, সুদ সহকারে পুরো টাকাটার উপরে আমি সুদ পাচ্ছি, মানে পুরোটাকে আমরা মূল টাকা হিসেবে ট্রিট করতে পারি, বলতে পারি এটা। এই কারণে দেখেন, প্রথম বছর শেষে যে টাকাটা পাইছিলেন, সেই টাকাটা দ্বিতীয় বছর শেষে মূল টাকা হিসাবে আমাদের কাজ করতেছে। ওকে, ডান। তাহলে এই কথাটা, সুদের হার আমাদের কোশ্চেন বলেই দিছে 8%। সময় এখানে আমরা জানি দ্বিতীয় বছর মানে সেটা দুইটা বছর না, দ্বিতীয় বছর মানে হচ্ছে 2 নাম্বার বছর। 2 নাম্বার বছর মানে সেখানে হচ্ছে কয় বছর আছে, 1 বছর। দ্বিতীয় বছরে কয়টা বছর থাকে, একটা বছরই তো থাকে, তাই না? তাহলে এন এর মানটা হচ্ছে আমরা 2 আকারে, সরি 1 আকারে লিখে দিলাম। এইবারে চলে আসেন, এটাকে তাহলে ফর্মুলার মধ্যে ফেলাই দেই। এই সংখ্যাগুলো আমরা ফর্মুলাতে ইউজ করি। এবারে হচ্ছে আমরা ফর্মুলাতে নিয়ে চলে আসলাম। পি ইন্টু আমাদের কি ছিল, 1 প্লাস r⁴n। এখানে আমরা মানগুলো বসাই দিলাম, ঠিক আছে। বসাই দিলে আমরা এর মানটা পেয়ে গেলাম। এখানে a ইজ ইকাল টু কি ছিল, পি ইন্টু 1 প্লাস আমাদের r⁴n। তাহলে পি, এখানে পি এর মানটা পুরাটা চলে আসলো 1 প্লাস r⁴n। এই পুরা অংশটুকু এখন কাজ করতেছে দ্বিতীয় বছরের জন্য মূল টাকা হিসেবে, পি হিসাবে। ওকে, তাহলে এটা পাইলাম হচ্ছে আমরা দ্বিতীয় বছর শেষে মূল টাকাটা। এখন এই যে মূল টাকাটা পাইলেন, সেটা আবার কাজ করবে কোথায়, তৃতীয় বছর শেষে। আবার সেই ফর্মুলাটা, একই টাইপের কথাবার্তা, ঠিক আছে। এই জায়গাটায় ফর্মুলাটা কোশ্চেন হচ্ছে কেন বারবার লিখতে হচ্ছে, তার কারণটা হচ্ছে একবার A1, একবার A2, একবার 3, তিনটা স্টেপই আলাদা আলাদা, এই জন্য আমাকে এইভাবে লিখে দেখাইতে হচ্ছে। এখন দেখেন, এখানে 3 নাম্বার বছর শেষে সুদ আসলটা কত আসবে, A3 মানে সুদ আসল, P3 মানে মূল টাকা। এই যে টাকাটা, এই টাকাটাই এখানে দেখেন মূল টাকা হিসেবে কাজ করতেছে। পুরাটাই হচ্ছে আমাদের একটা মূল টাকা। আর মানে হচ্ছে সুদের হার, আর 3% কোশ্চেন বলে দিছে। এন মানে হচ্ছে সময় 1 বছর, সেটাও আমরা জানি এই জায়গাটাই। তাহলে এখন আমরা যদি এই ডাটাগুলো এই ফর্মুলাতে অ্যাপ্লাই করি, এই ডাটাগুলো সবগুলো ডাটা আমরা এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতেছি। তাহলে অ্যাপ্লাই করলে আমরা A3 ইজ ইকাল টু পি এর মান হচ্ছে এখন পুরাটাই 1 প্লাস r⁴, এটা চলে আসলো। তাহলে এর মানটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম, এটা ঠিক থাকলো, পাওয়ার 1 দেওয়া না দেওয়া একই কথাই। ওকে, এটা ক্যালকুলেশন করলাম, 100 লসাগু করলে আমাদের 100 প্লাস r1 ডিভাইডেড বাই 100, 100 প্লাস r2 ডিভাইডেড বাই 100, এটাও তাই, 100 প্লাস r3 এটা ডিভাইডেড বাই 100 চলে আসলো। 100 100 100, এটা যদি আমরা গুণন করি, একের পরে দুইটা শূন্য, দুইটা শূন্য, দুইটা শূন্য, তার মানে আমাদের টোটাল 6টা শূন্য। এই যে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা যে অংশটুকু পাচ্ছি, সেটাকে এই যে ফাইনালি যে অংশটুকু পাইলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 3 নাম্বার বছর শেষে সুদ সহকারে টাকা। তার মানে এটা হচ্ছে আমাদের সুদ আসল, এটা সুদ আসল আমরা পাচ্ছি। এই সুদ আসলটা কখন পাচ্ছেন, আমাদের তৃতীয় বছর পর। এই তৃতীয় বছর পর আমি পাচ্ছি হচ্ছে এই সুদ আসলটা।
ঠিক আছে, তাহলে এখন আমরা কথাটাও এইভাবে লিখে দিতে পারি যে সুতরাং 3 বছর শেষে পি টাকার সমূল, সমূল চক্রবৃদ্ধি, সমূল মানে হচ্ছে মূল সহ, মূল মানে হচ্ছে আসল, আসল সহ, তাহলে আসল সহ মানে সেটাকে আমরা বলতেছি সুদ আসল, এই কথাটাকে। তাহলে দেখেন এক সুদ আসলটাকে আমরা কতভাবে বলতে পারি, সুদ আসলটাকে সুদ যোগ আসল, সমূল বৃদ্ধি বা সমূল চক্রবৃদ্ধি, এরকম আমরা বলতেছি। চক্রবৃদ্ধি বলা হচ্ছে চক্রবৃদ্ধি সেকশনে কাজ করতেছে, এই কারণে হচ্ছে আমরা চক্রবৃদ্ধি বলতেছি, বা শুধু সমূল বৃদ্ধিও কথাটা বলা থাকে। সমূল বৃদ্ধি মানে হচ্ছে মূল সহ, তার মানে সেটা সরলের ক্ষেত্রে বোঝানো হচ্ছে, চক্রবৃদ্ধি বলা থাকলে চক্রবৃদ্ধি। এই সেই বিশাল একটা দেখেন অ্যান্সার আমাদের চলে আসছে, এই অ্যান্সারটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সারটা। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের, একবারে লিখে দিলাম 3 বছর শেষে পি টাকার সমূল চক্রবৃদ্ধি হবে এত টাকা। দেখেন বড় একটা লাইন, এক লাইনে লেখা যাচ্ছে না, 2 লাইনে বাধ্য হয়ে আমাকে লিখতে হচ্ছে, নিচের লাইনে আপনারাও চলে আসতে পারেন। এটা প্রথম থেকে লিখি নাই কেন, কারণ এটা হচ্ছে মূল একটা লাইন, এই জন্য আমরা এটা একটু মাঝখান থেকে প্যারার মতন করে দিয়ে দিছি দেখার সুবিধার জন্য, আর অন্য কোনো কারণে নয়। তাহলে এবারে উত্তরে চলে আসলো, এত কিছু লিখবো না, উত্তরে শুধুমাত্র এই সংখ্যাটা লিখে দেওয়া হয়েছে, আমাদের কাজটা শেষ হয়ে গেল। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশনের প্যাটার্নটা, যে কিভাবে আমাদের কাজ করতেছে। ডান, তাহলে এই অংশটুকু। তাহলে এবারে একটু চলে আসি পরের কোশ্চেনের দিকে, চলেন দেখি পরের কোশ্চেনে কি বলতেছে। 2 নম্বর কোশ্চেন আমরা একটু পড়ার চেষ্টা করি, দেখি 2 নম্বর কোশ্চেনে কি বলতেছে। 2 নম্বর কোশ্চেনের আগে কোশ্চেনের অংশটা একটু দেখে নিই, যেটা 35তম বিসিএস এ আসা একটা কোশ্চেন আমাদের জন্য, যে একজন বিনিয়োগকারী 40,000 টাকার কিছু প্রতি 6 মাস অন্তর 5% হার সুদে এবং অবশিষ্ট বাৎসরিক 12% হার সুদে। দেখেন এখানে কিন্তু একটা প্যাচ লাগাই দিছে, 6% যেটা আমরা কাজ করতেছি, এই 6%টা কিন্তু হচ্ছে, সরি 6 মাসের জন্য যেটা কাজ করতেছি সেটা কিন্তু হচ্ছে 5%, আর যেটা 12% কাজ করব সেটা কিন্তু বলে দিছে হচ্ছে বাৎসরিক। ঠিক আছে, তার মানে দুটাই কিন্তু দুই ধাঁচের হচ্ছে ইনফরমেশন। এই 5% যেটা, সেটা হচ্ছে 6 মাস, আর এই যে 12% যেটা, সেটা হচ্ছে বাৎসরিক, অর্থাৎ 1 বছরের হিসাবে কিন্তু আমাদের এখানে চলে আসতেছে। তাহলে এই জায়গাগুলো একটু আমরা খেয়াল করব যে আমাদের এখানে কাজটা কি হচ্ছে। তাহলে এখানে আমরা কাজ করব 6%, 6 মাসের জন্য 5% হারে, আর 12 মাসের বা 1 বছরের জন্য হচ্ছে 12% হারে। একটি সেভিংস ব্যাংকে টাকা জমা করলো, বছর শেষে তিনি 9,000 টাকা সুদ পেলেন, সুদই পাইছে 9,000 টাকা, একটা ইনফরমেশন। তাহলে 12% হার সুদে কত টাকা বিনিয়োগ করছিলেন। তার মানে আমার টাকা হচ্ছে কয়টা, আমার টাকা কিন্তু হচ্ছে এই জায়গাটায় মূল টাকা 80,000, এটা কিন্তু একদম ফিক্সড করা 35তম বিসিএস এর কোশ্চেন। 80,000 টাকা থেকে আমি সহজ কথা পাইলাম 9,000 টাকা সুদ। প্রথম কথা, 80,000 টাকা ইনভেস্ট করে আমি বছর শেষে পাচ্ছি 9,000। এখন কোশ্চেন, আপনি যে 9,000 টাকা পাইলেন সেটা কি একবারে পাইছেন? না, আমি এটা পাইছি দুইটা জায়গা থেকে, এই দুইটা জায়গা থেকে আমি 9,000 টাকা পাইছি, যার একটা হচ্ছে আমরা 5% হারে ইন্টারেস্ট পাইছি, আর আরেকটা পাইছি হচ্ছে 12% হারে, 12% হারে। যেটা 5% পাইছিলেন সেটা ছিল হচ্ছে 6 মান্থের জন্য, 6 মান্থ পর পর, এই হিসাবে এই রেশিওতে। আর আরেকটা হচ্ছে আমরা পাইছি 12% হচ্ছে 12 মান্থের জন্য, বা যেটাকে আমরা বলতে পারি এখানে 1 বছরের জন্য, 1 ইয়ারের জন্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরা কোশ্চেনের ইনফরমেশনটা। এখন আমাদের দরকার এই কোশ্চেনগুলো সলিউশনের প্যাটার্নটা কেমন হবে, লেখার ল্যাঙ্গুয়েজগুলো কেমন হবে। অঙ্ক কিন্তু এটা দিলে আমরা সবাই পারি, ঠিক আছে, যে এই কোশ্চেনের আপনারা সলিউশনটা করেন, এটা কিন্তু সবাই পারি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যাটা হয় যখন আমরা লিখতে যাই, তখন আমরা সিকোয়েন্সটা অনেকে ধরে রাখতে পারি না, যে কোনটা আগে যাব, কোনটা পরে যাব, কোনটা কখন লিখতে হবে, কোনটা কিভাবে লিখতে হবে, এই জায়গাটাই আমরা একটা কেন জানি প্রবলেম ফেস করি। ঠিক আছে, তাহলে আজকে দেখি সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়। তাহলে আমরা প্রথমে বলে দিলাম, যেহেতু এখানে কোনো কিছু লেখা নাই, তাহলে ডেফিনেট চক্রবৃদ্ধির কথাটা তো লেখা নাই, তাহলে আমরা বুঝতেছি এটা হচ্ছে আমাদের সরল মুনাফা। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে ইন্টারেস্ট, অর্থাৎ আমরা তো জানি যে আই ইজিক্যাল টু কি হয়, PRN হয়, এটা আমরা জানি। তাহলে এখন আমরা প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র দুইটা আলাদাভাবে বলতেছে এখানে ইনফরমেশনগুলো। তাহলে আমরা বলে দিলাম প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, এভাবে প্রথম ক্ষেত্রে আমরা একটু লিখে দিচ্ছি, যে প্রথম ক্ষেত্রে যে 100 টাকার কি হচ্ছে এখানে, 100 টাকার এখানে আসতেছে হচ্ছে আমার 6 মাস বা 1 বছরের সুদ।
ঠিক আছে। 5% মানে কি? 5% মানে এই যে 5% যে লেখা হয়েছিল এটার অর্থটা হচ্ছে 100 টাকা 5 টাকা। তাহলে 100 টাকার 6 মাস বা আধা বছরের সুদ হচ্ছে 5 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ আসবে কত টাকা? 10 টাকা। তার মানে আমি বলতে পারি যে প্রথম স্টেজে সুদের হার বাৎসরিক হচ্ছে 10% হবে, যেটা আমি এইভাবে না লিখে সরাসরি বলতে পারতাম যে 6 মাসে 5% হলে 1 বছরে হবে 5 গুণন 2, এইভাবেও লিখে দিতে পারতাম, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা ক্যালকুলেশন দেখানোর জন্য এইভাবে দিলাম যে 100 টাকার 1 বছরে 6 মাসের সুদ যদি এত হয় তাহলে 100 টাকার 1 বছরের সুদ হবে হচ্ছে কত টাকা। আর 100 টাকার 1 বছরের সুদ কি আমরা বলতে পারি যে সুদের হার এখানে। ওকে, সুদের হার আসলে কিন্তু কোনো কিছু বলে দেওয়া না থাকলে আমরা সাধারণত বুঝি বাৎসরিক, কিন্তু এখানে বলে দেওয়া ছিল যে 5% যেটা পাবো সেটা হচ্ছে 6 মাসে, এই কারণে সেটাকে কিন্তু আমরা বাৎসরিক বলতে পারি নাই। ওকে, তাহলে ডান প্রথম অংশটুকু। দ্বিতীয় অংশে চলে আসেন। আমরা যে ভেরিয়েবল গুলো ইউজ করছি কথা ছিল সেই ভেরিয়েবল গুলো, শুধু এখানে না, যে কোনো কোশ্চেনের ভেরিয়েবল গুলো ব্যবহার করতে গেলে সেটা ডিক্লারেশন দিতে হবে। তাহলে আমরা এখানে বলে দিলাম আই মানে কি? সুদের পরিমাণ, ঠিক আছে। পি মানে কি? আসল। আসল টাকা কত আমরা এখানে জানি না, ধরে নিলাম হচ্ছে এক্স টাকা। আর এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 1 বছর, তাহলে 1। আর এর মান হচ্ছে সুদের হার কত? এখানে আমরা পাইছি হচ্ছে কত? 1/10, ঠিক আছে। তাহলে এখানে বলে দিলাম যে ধরি 5% হারে বিনিয়োগ করেন কত টাকা। দেখেন আমি কিন্তু এক্স টাকার ব্যাপারে কোথাও বলে দেই নাই, আগে কিন্তু কোথাও লেখা নেই, আমরা জানি থেকে আমি কথাটা শুরু করছিলাম। এখন অনেকের ধারণা যে আমরা নতুন কোনো ভেরিয়েবল নিয়ে আসলে সেটা মনে হয় প্রথমেই এখানে কোনো একটা জায়গায় এরকম ধরি টরি বা মনে করি এরকম করে দিয়ে লিখতে হয় না, ওটা যে এখানেই লিখতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি বিষয় নাই এখানে। আপনি কি করতে পারেন, আপনি যেখানে জিনিসটা ধরতেছেন তার পাশে এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে নোটগুলো দিয়ে আপনি লিখে দিতে পারেন যে ধরি 5% হারে বিনিয়োগ করে হচ্ছে এক্স টাকা, তাহলে 12% হারে বিনিয়োগ করে হচ্ছে 80,000 বিয়োগ এক্স। কেন? কারণ পুরা টাকা আমাদের ছিল হচ্ছে 80,000। এই 80,000 টাকা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। প্রথম ভাগে ইনভেস্ট করছি কথার কথা এক্স, তাহলে বাকিটা থাকে হচ্ছে আবার এই সেই 80,000 বিয়োগ এক্স টাকাটা, যেটা ইউজ হচ্ছে আবার পরেরটাতে, সেকেন্ড স্টেজে আবার এটা ইউজ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এই দুইটা টাকা পেয়ে গেলাম যে 5% হারে বিনিয়োগ করতেছে তাহলে এক্স টাকা, তাহলে 12% হারে বিয়োগ করবে বাকি টাকা, অর্থাৎ 80,000 বিয়োগ এক্স টাকা। ওকে, ডান। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই। ক্যাপিটাল আই ইজিক্যাল টু পি আর এন। ক্যাপিটাল আই, পি এর মান হচ্ছে এখানে এক্স, আর এর মান হচ্ছে এখানে 1/10, এন এর মান এখানে 1। তার মানে আমরা পেয়ে গেলাম প্রথম বছর শেষে সুদের পরিমাণটা হচ্ছে, সরি প্রথম অংশটুকু শেষে সুদের পরিমাণটা হচ্ছে x/10, এটা। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমরা আবার চলে আসি। দ্বিতীয় ক্ষেত্রে ক্যাপিটাল আই হচ্ছে সুদের পরিমাণ কত টাকা আমরা জানি না, আসল টাকা কত এই যে আমরা এখান থেকে ধরে নিয়েছিলাম, সরি আসল টাকাটা কত ধরবো, হ্যাঁ এখানে ধরে নেওয়া হয়েছিল। এন এর মান হচ্ছে এখানেও 1, কারণ বছর শেষে বলছে। আর এর মান সুদের হার হচ্ছে 12% ছিল, 12% মানে 12/100। এখন সেটাকে যদি আমরা ক্যালকুলেশনের মধ্যে একটু নিয়ে আসি তাহলে আমরা বলতে পারি যে ক্যাপিটাল আই ইজিক্যাল টু পি আর এন, ঠিক আছে। পি আর এন, এটা হচ্ছে কার মান? এটা পি এর মান, এটা আর এর মান, এটা এন এর মান বসাই দিলাম। এই যে এখান থেকে পি এর মান চলে আসলো, আর এর মান এখান থেকে চলে আসলো, এন এর মান চলে আসলো। ক্যাপিটাল আই ইজিক্যাল টু এই টাকাটা পাচ্ছি। এই পেজে ক্যালকুলেশন শেষ হচ্ছে না, প্লিজ টার্ন ওভার, চলেন পরের পেজে চলে যায়। আয়ের মান যতটুকু পাইছি এখান থেকে। ওকে, এই যে হচ্ছে আমাদের পরের পেজের কাজটা। তাহলে পরের পেজের অংশটুকু একবার একটু দেখে নেই কি বলতেছে। আমরা এটা তো জানি যে টোটাল সুদ পাইছিলাম 9,000 টাকা। কিভাবে সুদ পাইছিলেন? প্রথম স্টেপ আর দ্বিতীয় স্টেপ এই দুইটা মিলায়ে আপনি সুদ পাইছেন 9,000। তাহলে প্রথম দুইটা মিলে আমরা অ্যান্সার দিচ্ছি, অ্যান্সার হচ্ছে 9,000 টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে সমীকরণ। তাহলে আমরা বলে দিলাম প্রশ্ন মতে প্রথম অংশটুকুর সুদ যোগ দ্বিতীয় অংশটুকুর সুদ ইকুয়াল টু হচ্ছে 9,000 টাকা। এটা সলভ করলাম, সলভ করার পরে আমাদের এখানে চলে আসলো এক্স এর মান হচ্ছে কত টাকা? 30,000। এই সেই হচ্ছে আমরা 30,000-এর কথা বলতে পারছি এক্স এর মান। যদি এক্স আমাদের কি ছিল একটু খেয়াল করে আসেন আগের পেজে একটু, এই যে এক্স, এক্স ছিল হচ্ছে এটা 5% হারের টাকাটা, কিন্তু আমাকে কোশ্চেনে বের করতে বলছে 12% সুদে কত টাকা বিনিয়োগ করছিল, 12%টা, তার মানে পরের টাকাটা আমাদের বের করতে হবে আসলে। তাহলে 12% হারে করছিল 80,000 বিয়োগ এক্স, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে ধরে নিলাম 80,000 মাইনাস 30,000, এই সেই অ্যান্সার হচ্ছে 50,000 টাকা।
আমি এখানে চাইলে কি করতে পারতাম, আরেকটা জিনিস এখানে এই ধরার ব্যাপারটা যদি শুরুতে ধরতাম, তাহলে যেটা বের করতে বলছে সেটাকেই আমি এক্স ধরতাম, আর এটাকেই ধরতাম হচ্ছে ৮০,০০০ বিয়োগ এক্স, এটাকে আমরা ধরে নিতাম ৮০,০০০ বিয়োগ এক্স। তাহলে কি হইতো, তাহলে আমার এখানে একটা বিয়োগটা করা লাগতো না, এই বিয়োগের কাজটুকু আমাদের করা লাগতো না। এক্স এর মান যেটা আছে সেটার পরে আমাকে লিখে দিতে পারতাম আমরা যে 12% হারে বিনিয়োগ করছে এত টাকা। ঠিক আছে, তাহলে আপনি চাইলে 12%টা এক্স টাকা ধরবেন আর 5%টা ধরবেন হচ্ছে ৮০,০০০ বিয়োগ এক্স, তাহলে সরাসরি এক্স এর মান দেখবেন চলে আসবে 50,০০০ টাকা। ওকে, ডান। তাহলে এই অংশটুকু নিয়ে আমাদের কাজটা কভার করে ফেললাম আমরা। তাহলে এবারে একটু পরের কোশ্চেনের দিকে চলে আসে, দেখি পরের কোশ্চেনের কথাটা কি বলতেছে। দেখেন এটা আবার দুইটা বিসিএস এ আসা কোশ্চেন, 34তম এবং 29, দুইটা বিসিএস এর কোশ্চেন হচ্ছে এখানে চলে আসছে, যেটা দুইটা পার্ট আছে। ঠিক আছে, এটা কিন্তু দুইটা পার্ট। কেন? কারণ এই যে দেখেন 3-এর ক নাম্বারটা এখানে বলতেছে, তাহলে এটা 3-এর ক নাম্বার মানে ডেফিনেটলি আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 3-এর খ নাম্বারটা। তাহলে আমরা একটু দেখে নেই কোশ্চেনের কথাতে তারা কি বলতেছে, একটু দেখার চেষ্টা করি। ওকে, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর শতকরা এতজন হারে বৃদ্ধি পায় এবং ওই শহরের জনসংখ্যা ছিল আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 20 লক্ষ জন। 3 বছর পরে ওই শহরের লোক সংখ্যা কত আসবে? আচ্ছা, এখানে এখন আমরা কিছু কথা শুনবো, সেটা হচ্ছে যে আমরা পরীক্ষার হলে অনেকে কনফিউজড হয়ে যায় যে সরলা চক্রবৃদ্ধিটা আমরা চিনব কিভাবে। সেখানে প্রথম কথা, চক্রবৃদ্ধির জন্য কিছু টোন আছে। এই চক্রবৃদ্ধি অঙ্কগুলোর জন্য আমরা কিছু টোন ব্যবহার করি। টোন অর্থটা হচ্ছে কিছু আইডিয়া নিতে পারি শব্দ দেখে, যেটার প্রথমটা হচ্ছে আপনার সরাসরি কোশ্চেনের ভিতরে এই চক্রবৃদ্ধি কথাটা লেখা থাকবে। চক্রবৃদ্ধি কথাটা লেখা থাকলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে চক্রবৃদ্ধির কোশ্চেন। আবার যদি এটা না থেকে কখনো দেখবেন এই জনসংখ্যা রিলেটেড কোনো কোশ্চেন থাকবে। কি সংখ্যা? জনসংখ্যা, যে প্রথমে ছিল এত, তারপরে হইল এত, সেটা বেড়ে যায় এত হইল, ঠিক আছে, এত পার্সেন্ট হারে বাড়বে, এরকম জনসংখ্যা রিলেটেড আমরা কিছু কোশ্চেন পাবো, সেটাও চলে যাবে চক্রবৃদ্ধির ক্ষেত্রে। এখানে কিন্তু বলা থাকবে না, জনসংখ্যার অঙ্কে কিন্তু বলা থাকে না যে এটা চক্রবৃদ্ধিতেই করতে হবে, কিন্তু এটা হচ্ছে বুঝে নিতে হচ্ছে। 3 নাম্বার হচ্ছে অনেক সময় বেতন রিলেটেড কিছু কোশ্চেন টোশ্চেন আমরা পাই। বেতন রিলেটেড ব্যাপারটা কেমন? বেতন রিলেটেড ব্যাপারটা হচ্ছে এইরকম যে কোশ্চেন এরকম করে বলা থাকে যে আপনার প্রতি বছর বেতন বাড়তেছে 20%, 2020 সালে বেতন এত টাকা যদি হয় তাহলে বলেন 2025 সালে আপনার বেতন কত টাকা আসবে। একদম ডিরেক্ট হচ্ছে আপনাকে তারা কি করে, তারা আপনাকে একটা বছর থেকে আরেকটা বছরে জাম করতে বলে। তাহলে এই যে জাম করতেছেন সেখানে কিন্তু কোথাও লেখা নাই চক্রবৃদ্ধি, কিন্তু তারপরেও সেটা হয়ে যাবে হচ্ছে চক্রবৃদ্ধির অঙ্ক। তাহলে দেখেন আমরা চক্রবৃদ্ধি হোক বা হচ্ছে সরল হোক, যেটাই হোক না কেন, আমরা এই ধরনের কোশ্চেন যখন হাতে পাবো তখন আমরা প্রথমে খেয়াল করব 3টা জিনিস। সেটা হচ্ছে যে এখানে চক্রবৃদ্ধি কথা লেখা আছে কিনা, এটা জনসংখ্যা কিনা, বা এটা বেতন রিলেটেড কিনা। এই ধরনের জিনিস লেখা থাকলে তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের এই কাজটা। আদারওয়াইজ যদি আপনাকে এখন কাভার করতে হয় কোনটা, যে এগুলোর একটাও হচ্ছে আপনারা এখানে পড়তেছে না, তাহলে তখন বুঝবেন যে সেটা হচ্ছে সরল। সরলের অঙ্কে সরলের কথাটা লেখা থাকতেও পারে, নাও থাকতে পারে। চক্রবৃদ্ধির অঙ্ক আমরা এই 3টা টোন আগে দেখবো, যে চক্রবৃদ্ধি লেখা আছে কিনা, জনসংখ্যা রিলেটেড অঙ্কটা কিনা, বা বেতন রিলেটেড অঙ্কটা কিনা। এই ধরনের কথা লেখা থাকলে তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে চক্রবৃদ্ধির আসবে। ওকে, আচ্ছা, ডান। তাহলে এখন পরের কথাটা হচ্ছে যে আমাদের কোশ্চেনে কি ছিল, শহরের জনসংখ্যা প্রতি বছর শতকরা 4 জন করে বাড়তেছে, অর্থাৎ 4% বৃদ্ধি পায়। ওই শহরের জনসংখ্যা যদি 20 লক্ষ জন হয় 3 বছর পরে জনসংখ্যা কত আসবে? তাই না? সিম্পল কথা, এখানে কোনো ঝুট ঝামেলা নাই। তাহলে আমরা বলবো জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রযোজ্য। এই কথাটা আমাকে আগে লিখে দিতে হবে, কারণ হুট করে চক্রবৃদ্ধির ফর্মুলা আমি কেন লিখলাম, কোথায় থেকে লিখলাম, এটা তো আমাকে বলে দিতে হয়, তাই না? তাহলে এই টোনটা কিন্তু আমরা অনেকে বলি না, কিন্তু এটা দেওয়াটা হচ্ছে উচিত। কারণ আপনি চক্রবৃদ্ধি কেন ব্যবহার করতেছেন, সেই কেনর অ্যান্সার আমি চক্রবৃদ্ধি ফর্মুলা এখানে কেন, আগের অঙ্কে বলা ছিল চক্রবৃদ্ধি করছেন, কিন্তু এই অঙ্কে আপনি কেন চক্রবৃদ্ধির অঙ্কের ফর্মুলাটা ব্যবহার করবেন, সেই কেনর অ্যান্সারটা হচ্ছে এটা, যে আমরা জানি, আপনি স্যারকে বলে দিচ্ছেন যে স্যার আমরা জানি, কি জানি, আমরা জানি
যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রযোজ্য। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা এখানে প্রযোজ্য। এই ফর্মুলা দিয়েই হচ্ছে আপনাকে এই অঙ্কগুলো কভার করতে হয়, সেটা স্যারকে আপনি বলে দিচ্ছেন, স্যারকে বুঝাই দিচ্ছেন এটা, ঠিক আছে। তাহলে স্যারকে বোঝানোর পরে তখন আপনি বলবেন যে এতে আমরা পাই c = p × 1 + r⁴n। এখন কোশ্চেন, ভাইয়া এতক্ষণ তো a ছিল, এখন c লিখলেন কেন? আপনার ভেরিয়েবলগুলো দুইভাবেই লেখা যায়, a তেও লেখা যায়, c তেও লেখা যায়। এই আমাদের সুদ আসলে যে সেকশনটা ছিল, এ মানে অ্যাকুমুলেট অ্যামাউন্ট আর সি মানে ওই কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, তখন আমরা এটাকে অনেক সময় সি দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। তার মানে এটার জন্য নাম্বার কাটবে এরকম ব্যাপার না, বা সরল বা চক্রবৃদ্ধির অঙ্কে আপনাকে সুদ আসল মানে যে এই দ্বারাই প্রকাশ করতে হবে ব্যাপারটা কিন্তু এইরকম না। আপনি কিন্তু এই এর জায়গাটা কি দ্বারা প্রকাশ করতে পারেন? এক্স দ্বারা প্রকাশ করতে পারেন, ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারেন, যা মন চাই করতে পারেন, কিন্তু এটা ডিক্লেয়ার করতে হবে যে আমি এখানে সি মানে কি বুঝাইছি, এই জিনিসটার ডিক্লারেশন আপনাকে অবশ্যই দিতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে সি মানে কি? মোট সংখ্যা বৃদ্ধি সহ, অর্থাৎ আমরা বলতে পারি সবৃদ্ধি জনসংখ্যা, বা হচ্ছে আমাদের বৃদ্ধির পরের জনসংখ্যা, এইভাবেও আমরা বলতে পারি। পি মানে কি? শহরের প্রাথমিক জনসংখ্যা, মূল সংখ্যা, মূল টাকা আমরা এরকম করে বলতাম, তাহলে এটা হচ্ছে প্রাথমিক জনসংখ্যা আমরা বলতে পারি, যেটা ছিল কত? 20 লক্ষ জন। তারপরে আর মানে কি? জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট বলে দেওয়া ছিল কোশ্চেনে, সময় বলে দিছে কত? 3। তাহলে আমরা এই মানগুলো যদি এখন ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে ফর্মুলার চেহারাটা কেমন আসবে একটু খেয়াল করি। তাহলে সি বা হচ্ছে আমরা এখানে বললাম কি = পি = ঠিক আছে। তাহলে কত চলে আসতেছে এখানে? 20 লক্ষ, অর্থাৎ হচ্ছে পি এর মান 1 + আর এর মান হচ্ছে এখানে পাইছি আমরা কত? 1/25, 1/25, আর পাওয়ার হচ্ছে n, n এর মান হচ্ছে 3, আমরা এখানে নিয়ে চলে আসলাম, এই 3টা এখানে বসাই দিলাম আমরা। ওকে, তাহলে এটাকে ক্যালকুলেশন করি আমরা। 25 + 1 26/25, পাওয়ার হচ্ছে 3, এই অবস্থায় রেখে দিলাম। এখন এই ক্যালকুলেশনটা কিন্তু হঠাৎ করে পরীক্ষার হলে খাতা কলম দিয়ে করাটা একটু টাফ হয়ে যায়, যেটাতে আমরা যেহেতু জেনারেল ক্যালকুলেটর ইউজ করতে পারি, তাহলে আমরা এখানে সেটা দ্বারা কভার করে অ্যান্সার পেয়ে গেলাম 22,49,728 জন। 22,49,728 জন এটা। এখন আমরা পরে বললাম যে সুতরাং 3 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে এতজন, অ্যান্সার শেষ। তার মানে দেখেন এই অ্যান্সারটা খুবই কিন্তু সহজ। 3 নম্বরের প্রথম কোশ্চেনটা, অর্থাৎ 3-এর ক নাম্বারের এই অংশটুকু কাজ করা কোনো ব্যাপারই না আমাদের জন্য, আমরা খুব ইজিলি এই অংশগুলো কভার করে নিতে পারি। ওকে, তাহলে এটা ডান। এবারে চলে আসেন আমাদের খ নাম্বারটাতে, এটাও সহজ অঙ্ক আমাদের, যেটা 34তম বিসিএস এর দ্বিতীয় পোর্শন। এটা যে একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 148 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত আসবে? একই হার সুদে 300 টাকা 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 148 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হারটা আমার কত চলে আসবে? ওকে, তাহলে এখন দেখেন এইখানে আমরা কোশ্চেনটা শুরু করব হচ্ছে কিভাবে। আমাদের প্রথম কথা যে ধরি শতকরা বার্ষিক সুদের হার কত সেটা আমরা জানি না, এটাই বের করতে বলছে। আমরা ধরে নিলাম সেটা এক্স টাকাটা, ধরে নিলাম এটা হচ্ছে কত টাকা? এক্স টাকা। এখন বললাম যে তাহলে প্রথম ক্ষেত্রে সুদের হার বার্ষিক x% হয়, 100 টাকার 1 বছরের সুদ x টাকা, 100 টাকার 1 টাকার 1 বছরের সুদ কত? আর 300 টাকার 4 বছর বলাই ছিল, 300 টাকা 4 বছরের সুদ, ঠিক আছে। ওকে, তাহলে 300 টাকা 4 বছরের সুদ আমরা বের করলাম 12x। সেম প্যাটার্নে আমরা দ্বিতীয় স্টেপে যখন যাব, দ্বিতীয় স্টেপে সুদের হার হচ্ছে বার্ষিক কত? x%, একই হার সুদে বলছে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 1 টাকার কত, আর 500 টাকার 5 বছরের সুদ কত বের করলাম। এই টাকাগুলো কিন্তু আমি ফর্মুলা দিয়েও এখানে নিয়ে আসতে পারতাম, যে ফর্মুলাতে আমরা কি বলতে পারি? a = PRN, ঠিক আছে, PRN। তাহলে পি এর মান হচ্ছে আমাদের কি? পি এর মান হচ্ছে এখানে মূল টাকা, মূল টাকা কত আমাদের প্রথম ক্ষেত্রে? 300 টাকা, তাহলে 300। আর এর মান হচ্ছে সুদের হার কত? x%, মানে x/100। এর মানে হচ্ছে সময়, সময় হচ্ছে কত বছর? 4 বছর। তাহলে 4 25 100, আমরা যদি কাটাকাটি করি 0 0 0 0 কাটাকাটি করলাম, 3 4 12x। এইভাবেও কিন্তু আপনি করতে পারবেন। এই 12x, এই 12x দেখেন সেম। তার মানে এটা যে এইভাবে করতে হবে সেরকম কোনো মানে নাই। এই পুরা অংশটুকুর ক্যালকুলেশন আপনি ফর্মুলা দিয়ে
এটার মতন করে কিন্তু কাভার করে নিয়ে আসতে পারবেন। সেটার জন্য আলাদা কোনো ব্যাপার না যে এইভাবে করা যাবে না, সূত্র দিয়েও করতে পারেন, এটাতেও করতে পারেন, এই দুটা সেম সেম জিনিস এই দুটা। ওকে, তাহলে ঠিক ওই রকম প্যাটার্নে কিন্তু আপনি দ্বিতীয়টাও নিয়ে আসতে পারেন এখান থেকে, যে 25x টাকা আসবে, তাই না? ওকে, তাহলে আমরা দুইটা প্যাটার্ন শিখে ফেললাম এখান থেকে, যে এই 4টা লাইনের পরিবর্তে আপনি এইভাবে এটা লিখতে পারবেন, এই 4টা পরিবর্তনে আপনি এইভাবে এই অঙ্কটা কভার করে দিয়ে আসতে পারবেন। তাহলে 12xটা কি জিনিস? 12x হচ্ছে আমাদের 4 বছরের সুদ। 25x কি জিনিস? 5 বছরের সুদ। আর এই দুইটা মিলেই হচ্ছে আমাদের কত টাকা? 148 টাকাটা, তাই না? এটা কোশ্চেনের কথা বলা ছিল যে 5 বছরের সুদ একত্রে হচ্ছে 148 টাকা। তাহলে তো মনে হয় আমাদের কাজটাই শেষ হয়ে গেল। এখান থেকে x এর মান চলে আসলো 4। এখানে সাবধান, 4% কিন্তু লেখা যাবে না এই জায়গাটায়। এই জায়গাটায় যেন আমরা একটু সাবধান থাকি, 4% লেখা যাবে না, কারণ এখানে x এর মান বের করতেছেন আপনি, x পার্সেন্টের না। এই এক্সটা যেটা ছিল সেটা ছিল এই যে শুরুতে দেখেন x% হিসাবে আমরা x এর মান বের করলাম। এখন আমরা বলবো যে তাহলে সুদের হার বার্ষিক হচ্ছে 4%, x%-এর জায়গায় তখন x এর মান বসাই দিয়ে বললাম 4%। ওকে, তাহলে ডান আমাদের এই কোশ্চেনের অ্যান্সারে। তাহলে আমরা 3 নম্বর কোশ্চেনের দুইটা পার্টি দেখে ফেললাম, যে 34তম বিসিএস এ যে কোশ্চেনগুলো আসছিল এখানে, তার মধ্যে এই ইন্টারেস্টের অঙ্কটার দুইটা কোশ্চেনের প্যাটার্ন কেমন, সেটার সলিউশনগুলো কেমন করতে হয়, লেখার প্যাটার্নগুলো কেমন ছিল, ল্যাঙ্গুয়েজগুলোর ব্যবহারটা কেমন আসবে, মোটামুটি অল ওভার আমরা সবগুলো অংশ এখান থেকে দেখে নিলাম। এখন এই অংশগুলো দেখার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পরের অংশটার দিকে একটু যাওয়া উচিত, দেখে নিই আরো কেমন কোশ্চেন আসার এখান থেকে সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে এখন চলেন আমরা একটু চলে আসলাম 4 নম্বর কোশ্চেনে, যেটা 33তম বিসিএস এ আসা একটা কোশ্চেন আমাদের, এটা 33তম বিসিএস এ চলে আসছিল এই কোশ্চেনটা। তাহলে কোশ্চেনের দিকে একটু খেয়াল করি, আমাদের কোশ্চেনের কথাতে কি ছিল। কোশ্চেনে তারা বলতেছিল এটা যে একজন ব্যক্তি x টাকায় 4% সরল মুনাফা এবং y টাকায় 5% সরল মুনাফায় বিনিয়োগ করে বার্ষিক মুনাফা পান 920 টাকা। এটা হচ্ছে বার্ষিক মুনাফা। কিভাবে? x টাকা 4%-এ আর y টাকা 5%-এ কিভাবে ইনভেস্ট করবেন? সরল মুনাফা বলে দেওয়া আছে, সরল মুনাফা দেওয়ার আমাদের টেনশন কমে গেছে। তাহলে একবার 4% হারে আরেকবার 5% হারে আমি x টাকা ইনভেস্ট করতেছি 4%-এ আর y টাকা ইনভেস্ট করছি 5%-এ, দুইটা আলাদা আলাদা এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, ওকে ডান। তাহলে এখন এই দুইটা ইনফরমেশন থেকে আমরা পরে পাইলাম বছর শেষে আপনি মুনাফা পাইছেন 920 টাকা, শেষ। তারপরে বললো যদি তিনি x টাকা 5%-এ এবং y টাকা 4%-এ সরল মুনাফায় বিনিয়োগ করতেন, তবে তার বার্ষিক মুনাফা আসতো 880 টাকা। এই জায়গাটায় আমি একটু নোট একটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষার মধ্যে, ম্যাথের পরীক্ষার মধ্যে এই জিনিসটা সব থেকে সমস্যা বাধায়, যে এইটা কি 44 নাকি এটা 88, এটা কি বাংলাতে লেখা নাকি ইংলিশে লেখা। এই চার্ট নিয়ে আমরা খুব মারাত্মক একটা বিপদের মধ্যে পড়ে যাই, যে এই চার্ট তো বোঝা যায় কিন্তু এই চার মানে কি এটা চার্ট নাকি এটা আসলে আর্ট বোঝানো হচ্ছে কোনটা, এটা একটু সাবধান থাকবো। আর দেখবেন যে পিডিতে এই ধরনের সমস্যাগুলোর মধ্যে আমরা একটু বেশি পড়তাম, কিছু কিছু কোশ্চেন থাকতো যে কোশ্চেনের মধ্যে এটা ছাড়া অন্য কোনো সংখ্যা দেওয়াই নাই। ঠিক আছে, তখন একটা বিপদের মধ্যে আমরা পড়ে যাইতাম, সেই বিপদটা সলভ করা লাগতো অ্যান্সারের চেহারাগুলোতে দেখার পরে, যে অ্যান্সারের যে চেহারাগুলো আসতেছে, এই অ্যান্সারের চেহারাগুলো যখন আমরা দেখি তখন আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি যে অ্যান্সারগুলো কি বাংলাতে লেখা নাকি অ্যান্সারগুলো সংখ্যাগুলো ইংলিশে লেখা আছে, কিসে লেখা আছে সেটার উপরে ডিপেন্ড করে তখন আমরা এটার সলিউশনগুলো বের করার চেষ্টা করি। ওকে, তাহলে ডান এই কথাটা। এখন চলে আসেন আমরা দ্বিতীয় কথার দিকে একটু চলে আসি, সেটা হইলো যে আমরা এটা বুঝে নিলাম 880 টাকা, এটা x এবং y এর মানটা নির্ণয় করেন। তার মানে ঘটনা হচ্ছে দুইটা, x টাকা 4%, y টাকা 5%, 920 টাকা সুদ। আবার পরে বলতেছে x টাকা যদি 5%-এ হয়, y টাকা যদি 4%-এ হয়, তাহলে সেটা আসবে হচ্ছে আমাদের 880 টাকা। তাহলে এখন x আর y এর মান কত আসবে? তার মানে ভেরিয়েবল এই জায়গাটায় দুইটা, কিন্তু তার মানে দুইটা ইকুয়েশন লাগবে, এটা বোঝা যাচ্ছে। কারণ এটা আমরা সবাই জানি যে দুইটা ভেরিয়েবলের মানে যদি বের করতে হয় তাহলে আপনাকে ডেফিনেটলি দুইটা সমীকরণ দাঁড় করাইতে হবে, তাছাড়া পারবো না। যেহেতু কোশ্চেনের প্রথমে বলে দেওয়া আছে সরল মুনাফা, আমাদের জন্য আর এই জায়গাটায় বেগ পাইতে হইল না যে আমি এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে কি হয়, ক্যাপিটাল I = PRN হয়, আমরা জানি। প্রথম ক্ষেত্রে
আই মানে সুদের পরিমাণ, পি মানে আসল x টাকা, আর মানে সুদের হার 4%, এন মানে সময় 1, অতএব আই ইজিক্যাল টু আমরা বসাই দিয়ে আমরা পেয়ে গেলাম 4x/100 টাকা। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। তাহলে এখন আমরা বলতে পারি যে দ্বিতীয় অংশে, প্রথম ক্ষেত্রে দ্বিতীয় অংশটা যেটা, ঠিক আছে, প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র না বলে প্রথম ক্ষেত্রের দ্বিতীয় অংশ বলতেছে এই কারণে যে এই অংশটার মধ্যেই তো দ্বিতীয় পার্টটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে বললাম যে প্রথম ক্ষেত্র বা প্রথম অংশ তার বলা যায় না, প্রথম ক্ষেত্রে দ্বিতীয় অংশে হচ্ছে আমরা কি পাচ্ছি এই জায়গাটায়। আপনি চাইলে এই জায়গাটায় সহজ একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এত কিছু না করে শুধু বলবেন যে প্রথম অংশে কি পাইছেন, আর এটা বলে দিলাম দ্বিতীয় অংশে কি পাইছেন, ঝামেলা আপনার শেষ, ঠিক আছে। তাহলে আর এত ঝামেলা টামেলা করতে হবে না। কিন্তু আমরা এখানে ঝামেলা করতেছি কেন, একটু পরে বুঝতে পারবেন। দ্বিতীয় অংশ আমরা বললাম আই ইজিক্যাল টু এটা হয়, পি ইজিক্যাল টু এটা, আর এর মান হচ্ছে 5%, এন এর মান এটা। কেন? কারণ এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে দুইটা অংশ, কিন্তু আমাদের প্রথম ক্ষেত্রের ওই যে এক্স টাকা এত আর হচ্ছে ওয়াই টাকা 5%, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের। আবার আপনি যখন প্রথম ক্ষেত্র যখন বের করে ফেললেন, এই দুইটা টাকার যোগফলটাই তো হচ্ছে 920 টাকা। এখন এটা গেল হচ্ছে প্রথম অংশ, ঠিক আছে, যে প্রথম অংশ কার, প্রথম ক্ষেত্রের প্রথম অংশ। এই কারণে দেখেন আমরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজের টোনগুলো দিয়ে দিছিলাম যে প্রথম ক্ষেত্রের প্রথম অংশ, প্রথম ক্ষেত্রের দ্বিতীয় অংশ। কারণ একটু পরে যখন যাব তখন কিন্তু আমাদের দ্বিতীয় ক্ষেত্রটা নিয়ে কাজ করতে হবে। এই যে দেখেন, দ্বিতীয় ক্ষেত্রের প্রথম অংশ আবার দ্বিতীয় ক্ষেত্রের দ্বিতীয় অংশ। কারণ দ্বিতীয় ক্ষেত্রের সময় এক্স টাকা আমি 5%-এ ইনভেস্ট করব, আমি সুদ পাবো। দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় অংশে ওয়াই টাকা 4%-এ ইনভেস্ট করবেন, এই টাকাটা পাবেন। আর কোশ্চেন বলে দিছে এই দুইটা টাকা মিলেই হচ্ছে আমার কত টাকা, 880 টাকা। ডান। তাহলে আপনি দুইটা সমীকরণ পেয়ে গেছেন, আগের পেজের একটা সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তাহলে দুইটা সমীকরণ আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা পাচ্ছিলাম এক্স প্লাস ওয়াই এর মান, যেটাকে আমরা বললাম 3 নাম্বার সমীকরণ। এটাকে এখন আমরা ব্যবহার করব। আসেন তাহলে 1 থেকে 3, এই লেখাটা একটু খেয়াল করেন, আমি কিন্তু এটা একটু ভুল করে লিখছি। এটা যদি রোমান সংখ্যায় হয় তাহলে এখানে 1 এইভাবেই লেখা উচিত, যে 1 থেকে আপনি কি করতেছেন 3-এ যাচ্ছেন, ঠিক আছে। আর যদি আপনি 1 দিয়েই লেখেন তাহলে কিন্তু আপনার লেখা উচিত 1 থেকে 3 মানে হচ্ছে এইভাবে, ঠিক আছে, 1 থেকে 3। তাহলে আমার এই লেখাটা ঠিক হয় নাই, এই লেখাটা আসলে উচিত ছিল শুধু টান দেওয়া, একের কোনো ডালপালা গজানোর দরকার নাই, যে যে উপরে একটা ডাল দিবেন নিচে একটা পালা দিবেন, এরকম ডালপালা দিয়ে তারপরে একটা টান দিবেন না, এই ডালপালাগুলো এখানে দেওয়া যাবে না। রোমান সংখ্যাতে লিখবো, সহজ কথা, যেহেতু এটাও রোমানে লেখা আছে। তাহলে এখন দেখেন যে 1 থেকে আমরা 1 বিয়োগ, এখানে কিন্তু বিয়োগ লেখা আছে, বিয়োগ সিম্বলটা দেওয়াই আছে। 3 গুণন 4, তার মানে 3 নাম্বারকে 4 দ্বারা গুণন করে 1 নাম্বারটা থেকে সেটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করে আমরা পাইলাম ওয়াই এর মানটা। ওয়াই এর মান যদি 3 নম্বরে বসাই দিই, এক্স প্লাস ওয়াই এর মান ছিল হচ্ছে 20,000, তাহলে ওয়াই এর মান এখানে বসাই দিলাম 12,000, আমাদের চলে আসলো এক্স এর মান। তার মানে আমাদের কাজটা কমপ্লিট। দুইটা সমীকরণই ছিল হচ্ছে মূল ফ্যাক্টর, দুইটা সমীকরণ পাইলে আমি সবার মানে বের করতে পারবো, তাই না? এখন বলে দিলাম, সুতরাং এক্স এর মান হচ্ছে 8,000 আর ওয়াই এর মান চলে আসলো 12,000। কোশ্চেনে এই দুইটারই মান বের করতে বলছে, তাহলে আমরা বলেও দিলাম এইভাবে যে উত্তর এক্স এর মান 8,000 এবং ওয়াই এর মান হচ্ছে 12,000 টাকা। তাহলে এই গেল হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশনের প্যাটার্নটা, যে কিভাবে আমাদের সলিউশনগুলো কভার করতে হয়। তাহলে উত্তর লেখাটাও আমাদের এইভাবে লিখে দিলাম, কারণ সুতরাং এখানে শুধু এক্স ইজিক্যালটা এত, ওয়াই ইজিক্যালটা এত লেখা আছে, আপনি চাইলে সেটাকেও উত্তরের মধ্যে লিখতে পারবেন, যে এক্স এবং ওয়াই এর মান যথাক্রমে 8,000 এবং 12,000 টাকা, শেষ এক কথায়। তাহলে ওইভাবে কথাটা লেখা যায়, আপনি ভেঙে ভেঙেও কথাটা লিখতে পারেন। আর উত্তরের মধ্যে সাধারণত এক্স ইজিক্যাল টু 8,000, এরকম এক্স ইজিক্যাল টু এই ইকুয়াল সাইনগুলো সাধারণত আমরা উত্তরের মধ্যে দেই না, ঠিক আছে। যেহেতু এটা পাটিগণিত, তাহলে উত্তরের মধ্যে ল্যাঙ্গুয়েজ দেওয়াটাই হচ্ছে বেটার। আমি সমান চিহ্নতে দিব না, আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব। হ্যাঁ, যখন আপনাকে কোনো সমীকরণের কোশ্চেনে দিয়ে দিল যে এটা সমীকরণটা বের করেন, তখন তো সমীকরণ মানে ইকুয়াল সাইনটা আপনি উত্তরও তো তাই দিবেন, যে উত্তর এক্স সমান এরকম করে সমীকরণটাই দাঁড় করাইতে বলছে, এক্স এর মান বলে নেই, তখন আমাকে ওটা দিতে হবে। কিন্তু যেহেতু এটা পাটিগণিত বেসমেন্টের কোশ্চেন, তাহলে অবশ্যই আমাদের উচিত এখানে পাটিগণিতের মতন করেই উত্তরটা ল্যাঙ্গুয়েজে দেওয়ার চেষ্টা করতে হবে, ল্যাঙ্গুয়েজ বেসমেন্টের। ওকে, তাহলে গেল হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। চলে আসি এবারে হচ্ছে পরের কোশ্চেনে, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কি ছিল, এটাও একদম ছোট কোশ্চেন, দেখেন এক পেজের মধ্যে আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারি। 32তম বিসিএস এর, আগেও মনে হয় আমরা 32তম বিসিএস এর দুটা কোশ্চেন, তার মানে 32তমতে মনে হয় এই
সরল চক্রবৃদ্ধির ভূতটা মনে হয় চেপে গেছিল এখানে। যে স্যারেরা কোশ্চেন করছে ওই স্যারেদের মনে হয় খুব পছন্দের, যে টিমটা কোশ্চেন করছে সেই টিমের স্যারেদের মনে হয় খুব পছন্দের একটা সেকশন ছিল হচ্ছে এই সরল এবং চক্রবৃদ্ধি, মুনাফার চ্যাপ্টারটা মনে হয় খুব পছন্দের। এই কারণে দেখেন এখান থেকে কোশ্চেন কিন্তু পাওয়া গেছে, তাই না? আচ্ছা, 5 নম্বর কোশ্চেনে একটু চলে আসি। কোশ্চেনে কি বলছে, কোন শহরে লোক সংখ্যা 10 লক্ষ, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায়, স্ত্রীলোকের সংখ্যা 6% কমে যায়, তবে শহরের লোক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এই শহরে পুরুষ এবং স্ত্রীলোকের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে এটা মূলত হচ্ছে কিন্তু আমাদের শতকরা চ্যাপ্টারের মতন। দেখেন এরকম অঙ্ক আমরা করছিলাম যে দুইটা জিনিসের দাম হচ্ছে এত টাকা, একটা এত পার্সেন্ট বাড়ছে, আরেকটা এত পার্সেন্ট কমে যদি বিক্রি করা হয়, তাহলে আমাদের ফাইনালি কোনো লাভও হবে না, লসও হবে না, এরকম আমাদের কথাগুলো বলা থাকে। এখন সেই কথাগুলোতে আমরা দেখেন ওখানে অঙ্কগুলো শতকরা চ্যাপ্টারের মধ্যে করছিলাম, কিন্তু এটাও এখানে নিয়ে আসা হয়েছে। কেন? কারণ এটা দেখে প্রাইমারি স্টেপে মনে হয় যে এটা মনে হয় আমাদের কোনো ইন্টারেস্টের অঙ্ক, এই মনে হওয়াটার জন্য হচ্ছে এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু সলিউশনের প্যাটার্নটা দেখেন, এখানে কোনো আমরা ওই ধরনের ঝুট ঝামেলার মধ্যে যাই নাই। আমরা বেসিক জেনারেল নলেজের যে অংশটুকু থাকে, জেনারেল নলেজ কেন বলতেছে তার কারণটা হচ্ছে যে এটা জেনারেল নলেজের মতনই তো পার্ট, যে আপনি এটাকে কোন দিকে নিয়ে যাবেন, এটাকে কি আপনি ল্যাঙ্গুয়েজ বেসমেন্টে নিয়ে যাবেন নাকি এটা শুধু সংখ্যা নিয়ে কাজ করবেন, সেটা তো একটা জেনারেল নলেজের ব্যাপার এখানে, তাই না? ম্যাথের জেনারেল নলেজ এটা। এখন দেখেন তাহলে আমরা এখান থেকে বলে দিলাম যে 10 লক্ষ যেটা টোটাল জনগণ ছিল, তার মধ্যে পুরুষ কত মহিলা কত আমি জানি না, ধরে নিলাম পুরুষের সংখ্যা হচ্ছে 1 জন। ঠিক আছে, এটা ধরে নেওয়া হইল যে ধরে নেই পুরুষের সংখ্যা হচ্ছে আমাদের 1 জন। স্ত্রীলোকের সংখ্যা কতজন? বাকি, তাহলে 10 লক্ষ বিয়োগ এক্স আমরা দিয়ে দেব। তাহলে একটা যদি এক্স হয় তাহলে বাকি থাকে হচ্ছে আমাদের 10 লক্ষ, তাহলে সেটার সংখ্যাটা এখানে আমরা দিয়ে দিলাম, সরি। তাহলে এখন দেখেন এখানে পাচ্ছি আমরা কি, যে যেহেতু পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি এবং স্ত্রীলোকের সংখ্যা 6% হ্রাস পেলে মোট জনসংখ্যার পরিবর্তন হবে না, সুতরাং আমরা লজিক দিয়ে দিচ্ছি বর্ধিত পুরুষ এবং হ্রাসকৃত মহিলার সংখ্যা একই। এই যে মূল কাহিনীটা, লোক সংখ্যা একটা বাড়লো, আরেকটা সেকশনে লোক সংখ্যা কমলো, পুরুষ বাড়ছে 10%, পুরুষ 10% বাড়ছে, স্ত্রীলোক 6% কমছে। এই বাড়া এবং কমার পরেও ফাইনালি আমাদের লোক সংখ্যা একই আছে। তাহলে এতটুকু আমরা বলতেই পারি, পুরুষ যতজন বাড়লো, স্ত্রীলোক যতজন কমলো, দুইটার সংখ্যা সেম, দুইটার সংখ্যা আমাদের ইকুয়াল, তাই না? তাহলে এখন সেই কারণেই এই কথাটা আমরা লিখে দিলাম, তারপরে বললাম যে অতএব, প্রশ্ন মতে আমরা দিচ্ছি না এই কারণে, কারণ আমরা এটা একটা শর্তের সাপেক্ষে লিখতেছি, এই জন্য আমরা এখানে অতএব কথাটা দিলাম। এখন এখানে অনেকে বলে যে স্যার প্রশ্ন মতে দিলে কি ভুল হবে? না, প্রশ্ন মতে দিলে ভুল হবে না, কিন্তু আমি একটু টোনটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছি, যে একই টোনের মধ্যে আমি থাকতেছি না। বিভিন্ন কোশ্চেন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে হচ্ছে আমরা এখানে প্রেজেন্টেশনটা দেখতেছি আমাদের মাথায় আইডিয়া নেওয়ার জন্য, কারণ আরো 10টা খাতা থেকে আমার খাতাটা আলাদা করতে হবে, এবং সেই আলাদাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের টোনও একটা ফ্যাক্টর, শুধু লেখা সুন্দর লেখা ভালো এরকম ফ্যাক্টর না, এই লেখার শব্দ চয়নগুলো কিন্তু একটা ফ্যাক্টর, যে কোথায় কোন ধরনের শব্দ চয়নগুলো আমরা করতেছি। তাহলে এখানে বললাম যে অতএব পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পাইছে, তাহলে বৃদ্ধি পাবে কত? পুরুষের সংখ্যা এক্স, এক্স এর 10%। এটা কি? এটা হচ্ছে বর্ধিত পুরুষের সংখ্যা। তারপরে মহিলার সংখ্যা কত? 10 লক্ষ বিয়োগ এক্স, সেটারই কমছে কত? 6%। তাহলে এই অংশটুকু কি জিনিস? এটা হচ্ছে হ্রাসকৃত মহিলাটার সংখ্যা, পুরুষের সংখ্যা বর্ধিতের মহিলার সংখ্যা যেটা কমছে। কোশ্চেন ছিল একই, তাহলে একই বলা মানে ডেফিনেটলি তাহলে সেই একইটার ম্যাথমেটিক্যালি সিম্বল হচ্ছে আমাদের সমান চিহ্ন, তাহলে সমান চিহ্নতে আমরা বলে দিলাম যে তারা হচ্ছে একই এই জায়গাটায়। এখন এটার সলিউশন কিছু বলার নেই, 10% 10/100, 6% 6/100, দুইটা 100 আমরা অমিট করে দিলাম, 6 দ্বারা গুণন করলাম 6x, আর এই দিকে হচ্ছে 6 দ্বারা গুণন করলাম 60 লক্ষ, 6 এই পাশে চলে আসলো 16। এই কাটাকাটিগুলো একটু সাবধান, আমি ভুল করে 16-র জায়গায় 4 লিখতে গেছিলাম, ঠিক আছে, বিয়োগ করছিলাম আমি এটা ভুল করে, কিন্তু এটা মাইনাস ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, আমি ভুল করে বিয়োগ করে দিয়ে 4 লিখতে গেছিলাম। তাহলে 16x এর মান এত, তাহলে x এর মান 16 দ্বারা ভাগ করবেন, সেটা আর লেখানোর দরকার নেই এইভাবে, যে স্যার দেখেন আমি এখানে এই যে 7 লক্ষ যেটা আছে এটাকে ভাগ করতে দিচ্ছি হচ্ছে কত দ্বারা, 16 দ্বারা ভাগ করে দিচ্ছি, এটা বলার কোনো দরকার নাই। তাহলে এখন আমরা ফাইনালি লাস্ট পজিশনে চলে আসছি, x মানে কি ছিল? পুরুষের সংখ্যা, তাহলে আমরাও সেইভাবেও এখানে অ্যান্সারটা দিয়ে দিলাম, যে সুতরাং পুরুষের সংখ্যা x ইজিক্যাল টু এতজন ও স্ত্রীলোকের সংখ্যা
10 লক্ষ বিয়োগ এক্স ইজ ইকাল টু, তাহলে 3,75,000 এখান থেকে বাদ দিলে 6,25,000 চলে আসে। তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে অ্যান্সারও দিয়ে দিলাম যে উত্তর পুরুষ এবং স্ত্রী লোকের সংখ্যা যথাক্রমে 3,75,000 এবং 6,25,000। একবারে আমাদের এখানে কাহিনীটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন এটা গেল হচ্ছে 5 নাম্বার কোশ্চেনের প্যাটার্নটা যে কিভাবে কাজ করব। এটা সাপেক্ষে এবার আমরা একটু চলে আসবো 6 নাম্বার কোশ্চেনে, যেটা একটু আগেকার বিসিএস এর কোশ্চেন। তারপরে এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, এটা এমন না যে পরীক্ষায় এগুলো আসে না, এগুলো পরীক্ষাতে দেখা যায়, পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনও আমাদের আসতেই পারে। তাহলে কোশ্চেনের টোনটা আগে দেখে নিই, কোশ্চেনের কথাতে তারা কি বলতেছে। কোশ্চেনে তারা বলল যে দুই ব্যক্তি ক এবং খ একই ব্যাংক থেকে একই দিনে 10% হারে 10% হারে সরল সুদে পৃথক পৃথক পরিমাণ ঋণ গ্রহণ করলো। ক 2 বছর পর সুদে সুদে আসলে যে অর্থ শোধ করে, খ 3 বছর পরে সুদে আসলে সমপরিমাণ অর্থ আপনার শোধ করতেছে। ক লোন নিল, খ লোন নিল, একই দিনে 10% সরল সুদে পৃথক পৃথক পরিমাণে ঋণ গ্রহণ করলো। তার মানে কয় ঋণের টাকা কত আমি জানি না, ক্ষয় ঋণের টাকা কত সেটাও আমি জানি না, কিন্তু দুইজনই ঋণ নিল 10% হার সুদে। আর কোশ্চেন আরেকটা যেটা বললো সেটা হচ্ছে ক 2 বছর পরে যেটা দিছে সুদ আসলে, খ 3 বছর পরে সুদে আসলে একই পরিমাণ টাকা আপনার জমা দিল। তার মানে ক লোন বেশি করছে, এই জন্য তার 2 বছরের টাকা, খ লোন কম করছে, তার মানে তার 3 বছরের টাকার পরিমাণটা সুদে আসলে মিলে যেটা হচ্ছে সেটা সমান চলে আসছে। এখন কোশ্চেনে যেটা বের করতে বললো সেটা হচ্ছে তাদের ঋণের অনুপাতটা নির্ণয় করো। আচ্ছা, ঋণের অনুপাতটা মানে কি? ঋণের অনুপাতটা মানে হচ্ছে তাদের সুদ যেটা আসছিল, এই সুদটাই তো হচ্ছে ঋণ তাতে, তাই না? তাহলে এই সুদের অনুপাতটা নির্ণয় করো। তার মানে অঙ্কটা অনুপাতের অঙ্কের দিকে চলে যাবে। ব্যাপারটা এরকমও হইতে পারে, আপনি যদি বলেন যে এটা তাহলে চক্রবৃদ্ধি, তাহলে সেদিকেও যাইতে পারে, কিন্তু মূল বেসমেন্টটা হচ্ছে চক্রবৃদ্ধির। এই জন্য এই কোশ্চেনটাকে আমরা অনুপাতে না নিয়ে যাই, আমরা এই সেকশনে নিয়ে চলে আসছি। ঠিক আছে, তাহলে এখন চলেন আমরা একটু কোশ্চেনের সলিউশনের প্যাটার্নটা দেখি কি করব। প্রথম কথা, দুইজনে কত টাকা এখানে নিয়েছিল সেটা আমরা জানি না। তাহলে ধরে নিলাম কয়ের ঋণের পরিমাণ হচ্ছে x টাকা, আমরা কিন্তু জানি না ঋণের পরিমাণটা কত। আমরা ক্ষয়ের ঋণের পরিমাণটা বললাম হচ্ছে এটা। তাহলে ঋণের পরিমাণ, সরি আমি একটা জিনিস একটু আরেকবার ক্লিয়ার করে দিই, এই ঋণ মানে হচ্ছে যেটা পরিমাণটা, মানে মূল টাকাটা কিন্তু এখানে, কারণ তারা ঋণ নিছিল মানে হচ্ছে মূল টাকাটা। এই মূল টাকাটার অনুপাতটা কত সেটাই হচ্ছে আপনাকে এখানে বের করে নিয়ে আসতে হবে, মূল টাকাটা। ওকে, তাহলে কয়ের ঋণের পরিমাণ হচ্ছে x টাকা, ক্ষয়ের ঋণের পরিমাণ হচ্ছে y টাকা। 10% হার সুদে কয়ের ক্ষেত্রে 10% মানে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, 1 টাকার 1 বছরের সুদ কত টাকা? তাহলে x টাকা 2 বছরের সুদ হচ্ছে আমার কত টাকা? এত টাকা। এটা হচ্ছে কয়ের ঋণ। সেম প্যাটার্নে ক্ষয়ের ঋণ আমরা বের করব। তাহলে এখানে বলা ছিল যে অর্থাৎ ক 2 বছর পরে সুদ আসলে শোধ করে হচ্ছে কত টাকা? সুদ আসলে শোধ করতেছে 6x বাই আমাদের 5 টাকা। ঠিক আছে, এখন আমরা ক্ষয়ের ক্ষেত্রে যখন যাব তখন বলবো যে আবার 10% হার সুদে ক্ষয়ের ক্ষেত্রে কি হয়? 10% হার মানে কি? 100 টাকার 1 বছরের সুদ 10। তাহলে খ ঋণ নিছিল y টাকা, 3 বছর পরে শোধ করছে, তাহলে 3 বছরে তার সুদের পরিমাণ আসলো এত টাকা। তাহলে সুদ আসলে আসবে কত? এই টাকাটা আমরা যোগ করে দিব y টাকাটার সঙ্গে, যোগ করে এইরকম টাকা চলে আসলো 13y বাই x টাকাটা। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ওই অংশটুকু। তাহলে দেখেন আগের পেজে আমরা যেটা দেখছিলাম, এই যে সুদ আসল হচ্ছে এত টাকা, কত টাকা? 6x বাই 5 টাকা। এটা সুদ আসল হচ্ছে 13y বাই 10 টাকা। কোশ্চেন বলে দিছে দুইজনে একই টাকা শোধ করছে, তার মানে 6x বাই 5 আর 13y বাই আমাদের 10, এটা হচ্ছে একই টাকা। এই 6x বাই 5 আর 13y বাই 10 এই দুইটা হচ্ছে মূলত একই টাকা। তাহলে এই দুটাকে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, x বাই y মানে x:y, আমাদের অ্যান্সার চলে আসছে। দুইজনের ঋণের পরিমাণ, অর্থাৎ আমাদের অঙ্কের সাপেক্ষে মূল টাকাটার যে অনুপাতটা সেটাই হচ্ছে 13 আর 12। তাহলে আমরা অ্যান্সার এখান থেকে দিয়ে দিলাম। সুতরাং ক এর ঋণের অনুপাত ইজ টু খ এর ঋণের অনুপাত সমান 13:12। বা এত কিছু না লিখে ক এবং খ এর ঋণের অনুপাত একবারে লিখতে পারতাম এখানে, যে অতএব এরকম করে যে ক এবং খ এর ঋণের অনুপাত, ঠিক আছে, ক এবং খ এর, আমরা একটু এই জায়গা থেকে মুছে দিই, ক এবং খ এর ঋণের অনুপাত এটা। ঠিক আছে, ক এবং খ এর ঋণের অনুপাতটা হচ্ছে এটা চলে আসবে।
ঋণের অনুপাতটা লিখে আপনি সরাসরি লিখে দেবেন 13:12। এইভাবে যদি না লেখেন, যে বড় লেখা না লিখে আপনি সরাসরি লিখলেন যে ক এবং খ এর ঋণের অনুপাত হচ্ছে এত টাকা। ওকে, আর অ্যান্সারে যায় তখন আর বারবার করে না লিখে আমরা সরাসরি এই যে একটা তো শব্দ আমরা শিখে আসছি আগে, এক কথায় দিয়ে দিবেন যে নির্ণেয় অনুপাত, তাহলে আর কোনো ঝুট ঝামেলা থাকলো না, আমরা স্মুথলি এখান থেকে সলভ করতে পারবো। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারের প্যাটার্নটা, যে কিভাবে আমরা সলিউশন করব সেটা। এখন তাহলে চলুন আমরা একটু পরের কোশ্চেনের দিকে চলে আসি, সেটা হলো 7 নাম্বার কোশ্চেনে। ঠিক আছে, দেখে নেই 7 নাম্বার কোশ্চেন আমাদের কি ছিল। দেখেন এই কোশ্চেনগুলো সলভ করতে যে আমাদের একটু সময় লাগে, সময়টা লাগে এই কারণে, কারণ ল্যাঙ্গুয়েজ অনেক বেশি, কোশ্চেনটাও একটু বড় থাকে, কিন্তু যখন আবার বীজগণিত সেকশনে চলে আসবো তখন দেখবেন যে কোশ্চেনটা তুলনামূলকভাবে একটু ছোট আকারে চলে আসে। 7 নম্বর কোশ্চেনে আমরা এখন চলে আসছি। 7 নম্বর কোশ্চেনে আমরা একটু কোশ্চেনটা পড়ি, কোশ্চেনে কি ছিল। ওকে, 7 নম্বর কোশ্চেনে যেটা ছিল যে একজন লোক 5% হার সুদে 500 টাকা ধার করেন এবং কিছুকাল পরে 3.5% হার সুদে আরো 400 টাকা ধার করেন। পরে বলল যে দ্বিতীয়বার নেওয়ার 6 মাস পরে তিনি উভয় ধার সুদে মূলে 994.5 টাকা শোধ করেন, তাহলে প্রথম ধার নেওয়ার কতদিন পরে তিনি ওই ধার শোধ করেন। তার মানে আপনাকে এখানে যাইতে হবে কোড প্যাটার্নে, আপনাকে এখানে যাইতে হচ্ছে যে দুইটা আলাদা আলাদা প্যাটার্ন নিয়ে কিন্তু এখানে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে দুইটা আলাদা আলাদা প্যাটার্ন হচ্ছে কোনটা, একটা হচ্ছে ওই যে 500 টাকা একবার নিয়েছিলেন, আরেকবার হচ্ছে 400 টাকা নিয়েছেন, এটা হচ্ছে প্রথম দুইটা প্যাটার্ন। তারপরে 3 নাম্বার প্যাটার্নটা হচ্ছে যে দ্বিতীয় ধার নেবার 6 মাস পরে তিনি উভয় ধারে শুধু মূল্য, এটা হচ্ছে প্রথম দুইটাকে মিক্স আপ করে। তার মানে মূল জিনিসটা হচ্ছে আমার কোন অংশটুকু, এই 5% সুদে 500 টাকা আর 3.5% হার সুদে 400 টাকা, এই দুটা হচ্ছে আমাদের মূল অংশ। তারপরে এখন বললো যে দ্বিতীয় ধার নেওয়ার 6 মাস পরে, দ্বিতীয় ধার নেওয়ার 6 মাস মানে কি, অলরেডি তাহলে প্রথমটা 6 মাস হয়ে গেছে, দ্বিতীয়টা 6 মাস ধার নেওয়ার পরে সুদে মূলে হচ্ছে আপনি এত টাকা শোধ করলেন, তাহলে প্রথম ধার নেওয়ার কতদিন পরে তিনি দ্বিতীয় ধার, এই যে সময় বের করতে বলছে কতদিন পরে আপনি দ্বিতীয় ধারটা নিয়ে নিছিলেন। ঠিক আছে, এখন এই জায়গাটার কোশ্চেনের সলিউশনের প্যাটার্নটা কেমন হবে সেটা আগে একটু ভালো করে আমাদের দেখা দরকার। ঠিক আছে, এটার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে লোকটির মোট ধারের পরিমাণটা হচ্ছে কত টাকা ধার নিয়েছিল। লোকটি একদম পুরাটা যেটা, যে প্রশ্ন অনুসারে বা তথ্য মতে আমরা যেটা পাইছি সেটা হলো লোকটি মোট ধারের পরিমাণ হচ্ছে প্রথমে 500 তারপরে 400, এই মিলে টোটাল হচ্ছে 900 টাকা সে ধার নিয়েছিল গেল। অতএব লোকটির মোট সুদের পরিমাণ হচ্ছে কত টাকা, এটা হচ্ছে মোট সুদ বলেই দিছে। তাহলে এই ধারটার কারণে এই সুদটা আসতেছে, মানে এটা তো সুদে মূলে, তাহলে সুদের টাকাটা আমরা যদি বের করতে যাই তাহলে আমরা পাই গেলাম বিয়োগ করার পরে সুদ আসল থেকে আসল বিয়োগ করলে আমরা পাচ্ছি 94.5 এই টাকাটা। এই 94.5 যেটা, সেটা হচ্ছে কোন টাকাটা, এটা হচ্ছে সুদের পরিমাণ। ঠিক আছে, এটা হচ্ছে মূল টাকা মানে ধার, আর সেই ধারের কারণে সুদের পরিমাণটা আমাদের আসে 94.5 টাকা। তাহলে সহজ কথা আমি বলতে পারি যে 500, 400, 900 টাকা ধার নিয়ে আমি 994.5 টাকা দিছিলাম। তাহলে আপনি ধার নিছিলেন 900, দিলেন 994.5, তার মানে আপনার এখানে আরো এক্সট্রা দিতে হয়েছে 94.5 টাকা। তাহলে যেই 94.5 টাকাটা এক্সট্রা দিতে হচ্ছে সেটাই হচ্ছে আমাদের এখানকার জন্য সুদের টাকাটা। ওকে, তাহলে সুদের টাকাটা আমি পেয়ে গেলাম। এরপরে দেখেন আমাদের দ্বিতীয় স্টেপে, আবার দ্বিতীয় ক্ষেত্রে 100 টাকার 12 মাসের বা 1 বছরের সুদ দিচ্ছে হচ্ছে আমাদের কত, 3.5%। ঠিক আছে, প্রথমে দেখেন বলা ছিল যে 5% হারে এত, এবং কিছুকাল পরে হচ্ছে আপনি 3.5% হারে আরো 400 টাকা দিচ্ছেন। ওকে, তাহলে এখন সেই কিছুকালের কাহিনীটা এখন আমরা একটু বের করি, যে দ্বিতীয় ক্ষেত্রে এটা আমরা বলতেছিলাম, প্রথম ক্ষেত্রে নয় কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 100 টাকার 12 মাসের সুদ দেয় হচ্ছে 7.5 টাকা, তাহলে 1 টাকার 1 মাসের সুদ কত, 400 টাকার 6 মাসের সুদ কত। কারণ আমরা এটা জানি যে দ্বিতীয়টা বলেই দেওয়া ছিল সরাসরি যে 6 মাস পরে, আপনার এখানে দেওয়া ছিল যে দ্বিতীয় ধার নেওয়ার 6 মাস পরে তিনি এই ধারটা শোধ করছে, তাহলে 6 মাস এই টাকাটা আমরা ইউজ করছি, এটা তো আমরা এক্স্যাক্টলি জানি দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয়টা 6 মাস পরে আমরা ইউজ করলাম, তার মানেটা হচ্ছে 6 মাসে টাকা দিতে হয়েছে 60 টাকাটা। তাহলে এবারে খেয়াল করেন আপনি টোটাল সুদ দিতে হয়েছিল কত, 94.5 টাকা মোট সুদ। এই সুদটা দিচ্ছেন দুইবারে, প্রথমবারে আর দ্বিতীয়বারে।
সেটার মধ্যে আমরা প্রথমবারের সুদ কত জানি না, দ্বিতীয়বারের এক্স্যাক্টলি সুদ আমরা জানি হচ্ছে 60 টাকা দিছি। তাহলে এই 94 থেকে 60 টাকা বাকি দিলে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের কত টাকা, এই 87.5 টাকাটা। এটাই তাহলে প্রথম ক্ষেত্রে সুদ, এটা তো বলাই যাচ্ছে তাই না? তাহলে এখন অঙ্কটা অনেকটুকুই গোছানো হয়ে গেল। দেখো এবারে চলে আসেন আমাদের অঙ্কটা লাস্ট অংশে। আবার প্রথম ক্ষেত্রে চলে যাই, যে বার্ষিক 5% হার সুদে 500 টাকার 1 বছরের সুদ হচ্ছে 25 টাকা। তাহলে 25 টাকা সুদ দেয় হচ্ছে 1 বছরে, 1 টাকা সুদ দিবে হচ্ছে কত বছরে, কারণ সময় বের করতে বলছে। 87.5 টাকা হচ্ছে আমাকে সুদ দিতে হচ্ছে প্রথম স্টেপে। তাহলে 87.5 টাকা সুদ দিব আমি কত বছরে? তাহলে আমাদের চলে আসলো এখানে 87.5 টাকা সুদ দিতে হচ্ছে 3.5 বছরে। তাহলে এখন সুতরাং দিয়ে আমরা অ্যান্সারটা বলে দিলাম যে প্রথম ধার নেওয়ার 3.5 বছর পরে তিনি ওই ধার শোধ করছেন। কারণ কোশ্চেনে কি জানতে চাইছিল, যে প্রথম ধার নেওয়ার কতদিন পর ওই ধারটি শোধ করা হয়েছিল। এখন এখানে একটা জিনিস কাজ করে অনেকের মাথায়, যে ভাই আমাকে তো বলছে কতদিন, আর আপনি তো লাস্টে যায় বের করলেন হচ্ছে কি কত বছর, এটা আপনি বের করে নিয়ে আসলেন। তাহলে এই যে দিন থেকে বছর বললো, তাহলে এটা কি কোনো সমস্যা করবে কিনা এই জায়গাটায়? এখানে ছিল হচ্ছে কত দিন আর আপনি বের করতেছেন 3.5 বছর, না এখানে দিনটাকে ওরা আসলে টাইম অর্থে ইউজ করছে, সময় অর্থে ইউজ করছে। ঠিক আছে, এই দিনটা মানে দিন না, যে 1 বছর মানে 365, তাহলে 3 বছর মানে 365 গুণন 3, আরো হাফ বছর মানে হচ্ছে 365-কে 2 দ্বারা ভাগ করব, না ব্যাপারটা এরকম না। এখানে দিন মানে দিনটা না, আসলে এখানে দিন মানে বোঝানো হয়েছে সময়, যে সে কত বছর, কত মাস, কত দিন, এরকম এই দিন কথাটা ইউজ করা হয়েছে আপনার একটা জিনিসের একক হিসেবে বোঝানোর জন্য, অর্থাৎ সময়ের একটা একক হিসেবে বোঝানোর জন্য আপনাকে এইরকম করে বলা হয়েছে। তার মানে দিনটা আসলে টাইম অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে আমরা অ্যান্সারটাও নিয়ে চলে আসছি এই জায়গাটায়, সেটা হচ্ছে 3.5 বছর। ওকে, তাহলে এটা গেল হচ্ছে 7 নম্বর কোশ্চেনের প্যাটার্নটা। এখন এইটার সঙ্গে আমরা একটু পরের কোশ্চেনগুলো কিছুটা দেখে নেব। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনটা যদি আমরা দেখতে চাই, 21তম BCS এ আসা একটা কোশ্চেন, এটাও সহজ কোশ্চেন আমাদের, যে কোনো মূলধন 3 বছরে সুদে মূলে যদি 11,000 টাকা হয়, সুদ আসলে 3/8 হইলে আসলে এবং সুদের হার নির্ণয় করেন। এগুলো সহজ, এগুলো নিয়ে আপনাদের এত বেশি মানে কি বলে যে ঝুট ঝামেলা হয় না, খুবই সহজ কোশ্চেন এটা। যে আমরা জানি আসল টাকা কত, ধরে নিলাম x টাকা, বলেই দিছে যে সুদ নাকি আসলের 3/8 হবে। তাহলে সুদ হবে আসল x এর 3/8, তাহলে এটা হচ্ছে আসল টাকা। তাহলে বলেন সুদ আসল কত আসবে? সুদ আর আসল এই দুইটা টাকা যোগ করে দিলে তো সুদ আসল পাওয়া যাবে, তাহলে দুইটা যোগ করে দিয়ে পাইলাম 11x/8। আর কোশ্চেন আপনাকে বলে দিছে যে সুদে মূলে নাকি 11,000 টাকা হয়, তাহলে আমি বলতে পারি এই দুইটা টাকা সেম, তাহলে আমরা ওইভাবে বলে দিলাম প্রশ্ন মতে। এই 11x/8 মানে হচ্ছে 11,000, এক্স এর মান পাইলাম 8,000 টাকা, তার মানে আসল টাকা আমি পাইছি 8,000। ডান, এই অংশটুকু শেষ। তারপরে আসেন আবার 3 বছরে সুদে মূলে 11,000 টাকা হইলে সেখানে আসল 8,000 টাকা, তাহলে 3 বছরের সুদ কত? দেখেন 3 বছর শেষে সুদে মূলে পাইছেন 11,000, যেখানে আসল বলে দেওয়া হলো 8,000, তাহলে ডেফিনেটলি বাকিটা তাহলে আমাদের সুদ হবে। তাহলে 3 বছরের সুদ আমি পাইছি 3,000 টাকা, বিয়োগ করলাম 11,000 থেকে 8,000 বাদ দিলাম 3,000, তাহলে এটা কি সুদ, কত দিনের সুদ? 3 বছরের সুদ। তাহলে এখন আমরা এই কথাটাকে উল্টা দিকে লিখতে পারি, যে 8,000 টাকা 3 বছরের সুদ পাওয়া যায় আপনার 3,000 টাকা। 1 টাকার 1 বছরে করে সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছর, সুদের হার মানেই হচ্ছে 100 টাকার 1 বছর, এটা একটু মাথায় রাখবো। কোনো কিছু যদি বলে দেওয়া না থাকে তাহলে সুদের হার মানেই হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ কত আসবে, এটাকে আমরা তখন বলতে পারি হচ্ছে সুদের হারটা। ওকে, তাহলে গেল হচ্ছে 12.5 টাকা। ওকে, তাহলে আমরা বলে দিলাম যে সুতরাং আসল 8,000 টাকা এবং সুদের হার 12.5%, কারণ দুইটা জিনিসই বের করতে বলছে, যে আসল টাকা কত, সুদের হার কত আসবে। আমরা দুইটাই এখান থেকে বের করে নিয়ে চলে আসলাম, তাহলে এটা নিয়ে আমাদের আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। যে সুতরাং আসল 8,000 টাকা এবং সুদের হার হচ্ছে 12.5%। ওকে, তাহলে এটাকেই আমরা অ্যান্সার হিসেবে এখানে রেখে দিলাম। আমাদের অ্যান্সারও তাহলে চলে আসলো যে মূল টাকা 8,000, সুদের হার 12%। আমরা অ্যান্সারে আরো ওইভাবে আলাদা আলাদা করে লিখলাম না, কারণ উপরেই লিখে দেওয়া হয়েছে যে আসল 8,000 আর 12.5% কি জিনিস, সুদের হার, সেটা আমরা আগে লিখে রাখছি, এই জন্য নতুন করে আর আমার লেখার প্রয়োজন পড়তেছে না। ওকে, তাহলে ডান আমাদের এই অংশটুকু। তাহলে এবারে চলে আসেন আমাদের একটু পরের কোশ্চেনে।
পরের কোশ্চেনের দিকে তাকাইলে দেখেন প্রথমে একটা ধাক্কা লাগে যে ভাই আপনি সলিউশন তো কোথায় দিছেন, সলিউশন তো দেন নাই, আবার নিচে লাল কালি দিয়ে কি জানি সব লিখে রাখছেন। ঠিক আছে, প্রথমে দেখলেই এখানে একটা কনফিউশনের মধ্যে পড়ে যায়। তাহলে এখন দেখেন প্রথম কথাটা হচ্ছে এটা যে এই কোশ্চেনটার নিচে দেখেন নোটটা কি, যে কোশ্চেনের ইনফরমেশন ভুল আছে, কারণ 1,60,000 টাকা 7% করলেও 12,000 টাকা আসে না, আসে হচ্ছে 11,200 টাকা। তাহলে ঘটনাটা কি ঘটছে দেখেন, এক ভদ্র মহিলা তার সমুদয় সঞ্চয়ের 1,07,000 টাকার কিছু অংশ 6% এবং বাকি অংশ হচ্ছে 7% হারে বিনিয়োগ করছেন। কত টাকা আমি জানি না, কিন্তু বছর শেষে তিনি ওই বিনিয়োগের 12,000 টাকা আয় করেন। তাহলে আমি যদি সবগুলোও যদি 7% করি, দেখেন আপনার টোটাল হচ্ছে 1,60,000 যেটা ছিল, 1,60,000 যেটা ছিল সেটার পুরাটাও যদি 7% করেন, তাহলে আপনার আসে হচ্ছে 12,200 টাকা, সরি 11,200 টাকা, সরি 11,200 টাকা আসে আপনার। কিন্তু ওরা বলতেছে যে এই 1,60,000 টাকাটা যেটা ছিল, এই টাকাটার কিছু অংশ করবেন হচ্ছে আপনি 7%-এ, আর কিছু অংশ করবেন 6%। আচ্ছা বলেন তো 7 আর 6 মানে কি, এটা কি আরো কমে গেল না? তাহলে এই দুইটা মিলে কি কখনো আপনার এই 11,200 টাকা এটা কি আসবে? নাকি এটা থেকে তো হচ্ছে আপনার কি আসার কথা, কম আসার কথা। কিন্তু ওরা বলছে দুইটা মিলে নাকি হচ্ছে এই দেখেন 12,000 টাকা, এই যে 12,000 টাকা নাকি আসে। এটা কখনোই সম্ভব নয়। এটা 18তম বিসিএস এর একটা ইনফরমেশন ভুল ছিল। এটা এটা 12,000-এর জায়গায় যদি অন্য কোনো অ্যামাউন্ট দিয়ে 11,200 টাকার যদি কম দিয়ে দিত, তাহলে আমরা এই অঙ্কটা কাভার করতে পারতাম। ঠিক আছে, এই কারণে এই অঙ্কটা আমরা একটু নিয়ে আসছি, এই কারণে যে দেখানোর জন্য যে রিটেনের কোশ্চেনের 18তম বিসিএস এর এই কোশ্চেনের ইনফরমেশনটা কিন্তু আসলে ভুল ছিল। তার মানে আমরা যদি কেউ এই অঙ্কটা ধুম করে শুরু করতে যাইতাম, এটা কিন্তু বিপদ হয়ে যাইতো। তাহলে অঙ্কটার কিছু সেন্সও আমাদের মাথায় কাজ করানো উচিত, যে এই সেন্সগুলো কাজ করানো যাচ্ছে কিনা, বা হবে কিনা, বা হয় কিনা। তো এটা কিন্তু হুট করে একদিনে আমাদের সেন্স কাজ করে না, এটা কাজ করতে 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 একটা সময় যায়, তখন আমাদের সেন্সগুলো ডেভেলপ করে, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, অঙ্কের ডাটাটা কি কারেক্ট নাকি ডাটাটা আমাদের রং, এই অঙ্কটা কি কাভার করা যাবে নাকি এই অঙ্কটা কাভার করা যাবে না, এটা তখন বোঝা যায়। এটার জন্য আমাদের একটা এক্সপেরিয়েন্সের দরকার আছে, যেটা কিছুদিন অঙ্ক করলেই বোঝা যায় এটা। ওকে, তাহলে আমরা এটা বাদ দিয়ে গেলাম, আমরা চলে আসলাম পরের কোশ্চেনে। চলে 15তম বিসিএস এ, যদিও এটা আগেকার কোশ্চেন, কিন্তু তারপরে এই কোশ্চেনের অ্যান্সারটা অনেক সহজ। ঠিক আছে, আগেকার কোশ্চেন হলে যে আসবে না ব্যাপারটা কিন্তু এরকম নয়। তাহলে 10 নম্বর কোশ্চেনে কি বলতেছে, যে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকায় পরিণত হয়। তাহলে আমরা বললাম প্রশ্ন অনুসারে আসল যোগ 5 বছরের সুদ মিলে হচ্ছে 600 টাকা, আসল যোগ 3 বছরের সুদ মিলে হচ্ছে আমার এত টাকা। ঠিক আছে, এটা কোশ্চেন বলেই দিছে, কারণ 3 বছরে এত টাকা এবং 5 বছরে এত টাকায় পরিণত হয়। এই পরিণত মানে এখানে কি কি আছে, এই পরিণত মানে কিন্তু আমার মূল টাকাও আছে এখানে, যোগ আমাদের সুদের টাকাটাও আছে, দুইটা মিলেই কিন্তু, তাই না? এই জন্য কথাটা এইভাবে আমরা বললাম যে এই এই জায়গাটাই যেটা আসতেছে পরিণতর অর্থটা হচ্ছে এইটা। এখন কোশ্চিন, এই 600 টাকার মধ্যে কে আছে 5 বছরের সুদ? না, আসল টাকা আর 5 বছরের সুদ মিলে 600। এই 560 টাকার মধ্যে কি আছে 3 বছরের সুদ? না, আসল টাকা যোগ 3 বছরের সুদ হচ্ছে এটা। এখন আমরা বিয়োগ করে, কথাটা এর আগেই আমরা শুনে আসছি যে এখানে হয় আমি বিয়োগ চিহ্নগুলো এরকম করে দিতে পারবো, বিয়োগ চিহ্ন দিয়ে, অথবা আপনি নিচে এতবার চিহ্ন না দিয়ে এক কথায় লিখে দিবেন বিয়োগ করে, শেষ কাহিনী। তাহলে বিয়োগ করে আমরা কি পাচ্ছি, 2 বছরের সুদ হচ্ছে 40 টাকা, 1 বছরের সুদ 40/2 টাকা, অতএব 3 বছরের সুদ 40/2 গুণন 3, তার মানে হচ্ছে 60 টাকাটা একবারে আমাদের চলে আসলো। পরে আমরা বললাম যে যেখানে 3 বছরের সুদ আসল হচ্ছে 560 টাকা, সেখানে 3 বছরের সুদ হচ্ছে 60 টাকা। 3 বছরের সুদ আসল হচ্ছে 560 টাকা, 3 বছর সেখানে 3 বছরের সুদ হচ্ছে 60 টাকা। তাহলে দেখেন আমি 3 বছর পরে সুদ আসলে পাইলাম এটা, যেখানে সুদ যদি 60 টাকা হয়, তাহলে 560 টাকা হচ্ছে সুদ আসল। এখান থেকে সুদ যদি বাদ দিয়ে দেই, তাহলে আমি পাবো আসল। সুদ আসল থেকে সুদ বাদ, তাহলে থাকলো আসল। তাহলে সেই আসলটাই হচ্ছে আমাদের 500 টাকা, সেটাই এখানে লেখা হচ্ছে যে আসল টাকা হচ্ছে আমাদের 500 টাকা। ওকে, তাহলে আসল টাকা যদি আপনি লিখতে পারেন, তাহলে তো আপনাদের ঘটনাও মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আমরা তাহলে বলতে পারি যে 500 টাকার এখান থেকে 500 টাকা, 3 বছরের সুদ 60 টাকা, আমরা সুদের হার মানে একটু আগে শুনে আসছি 100 টাকার 1 বছরের সুদ চলে আসলো 4 টাকা, আমরা পরে নিচে লিখে দিলাম 4%।
আপনি চাইলে এটা 3 বছরেরটা না ধরে, আমি কিন্তু এখানে কাজ করছি হচ্ছে কোনটা 3 বছরটাকে কাজে লাগাইছি, আপনি চাইলে এই অংশে এই 5 বছরের ইনফরমেশনটাকেও কিন্তু কাজে লাগাইতে পারতেন। যে আমরা এখান থেকে তাহলে বলে দিলাম 5 বছরের সুদ কত আসবে, 5 × 40 হচ্ছে 200 টাকা, তাহলে এখান থেকে 200 টাকা বাদ, তাহলে আমরা বলবো তাহলে আসল টাকা হচ্ছে কত আমাদের, আসল টাকা হচ্ছে আমাদের কত টাকা, 400 টাকা, 500 টাকা। এখান থেকে 1 বছরে আসতেছে হচ্ছে আমাদের কত টাকা, 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা, 5 বছরের সুদ হচ্ছে 100 টাকা, তাহলে 5 বছরের সুদ আমি পাবো 100 টাকা, তাহলে এখান থেকে 100 বাদ দিলে থাকবে 500, তখন বলবেন হচ্ছে আপনার মূল টাকা 500 টাকা। তখন আবার এটা বলবেন যে 500 টাকায় 5 বছরের সুদ 100 টাকা, তাহলে হচ্ছে আমাদের 1 টাকায় 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে কত টাকা আসে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা জিনিসগুলো কভার করে নিয়ে আসতে পারবো। তার মানে এটা দুইটা প্যাটার্নে করা যেতে পারে, 3 বছরটাকেও বেস করা যাইতে পারে অথবা আপনি 5 বছরটাকেও বেস করতে পারেন, দুটা ধরে আপনি অ্যান্সার বের করে নিয়ে আসতে পারেন, আপনার মূল অ্যান্সারে কোনো পরিবর্তনটা আসবে না। তাহলে দেখেন এখান থেকে আমরা একটা ধারণা একটু নিতে পারি, যে সেই ধারণাটা হচ্ছে কোন ধারণাটা, এই ধারণাটা হচ্ছে যে যখন আমরা 3 এবং 5কে আলাদাভাবে কাজ করতেছি, তখন আমাদের মাথায় রাখতে হবে যে পরীক্ষার হলের জন্য ভালো কোনটা, 3কে নিয়ে নাকি 5কে নিয়ে। সাধারণত আমাদের টেন্ডেন্সি থাকে হচ্ছে ক্যালকুলেশনটাকে যেন ছোট করা যায়, সেই দিকে হচ্ছে সাধারণত আমাদের ফোকাসটা বেশি থাকে। এই জন্য এই ক্যালকুলেশনটাকে ছোট করতে গেলে আমরা তখন ছোট ছোট সংখ্যা নিয়ে হচ্ছে কাজ করার চেষ্টা করি। এই কারণে 5-এর দিকে না যেয়ে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে 3-এর দিকে চলে গেছিলাম, যাতে আমার ক্যালকুলেশনটা ছোট হয়ে যায়। কিন্তু এটার মানে কিন্তু এটা না যে এটার জন্য আপনার নাম্বার কাটা হচ্ছে, এটার জন্য আপনাকে নাম্বার দেওয়া হবে না, ব্যাপারটা কিন্তু এমন নয় কিন্তু। ওকে, তাহলে আমরা 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখে ফেললাম কত চলে আসতেছে। এইবারে তাহলে চলে আসেন আমরা একটু পরের কোশ্চেনে চলে আসি, 11 নম্বর কোশ্চেনে। দেখি 11 নম্বর কোশ্চেনে কি বলতেছে। 11 নম্বর কোশ্চেনের জন্য আমাদের কোশ্চেনের কথাগুলো একটু দেখা দরকার। তাহলে কোশ্চেনের কথাতে তারা যেটা বলতেছে সেটা হচ্ছে 11 নম্বর কোশ্চেন, ক 7.5% হার মুনাফায় খকে এবং 10% হার মুনাফায় গকে সমান পরিমাণ টাকা ধার দিল। ক দুইজনকে টাকা ধার দিচ্ছে, একজন হচ্ছে খ আর আরেকজন হচ্ছে আমাদের গ, দুইজনকে, এবং দুইজনের টাকার পরিমাণ সেম, 11 টাকা যা 11 টাকা হচ্ছে তাই, দুইজনের টাকা সেম, কিন্তু দুইজনকে একই হারে দেয় নাই। খকে বলতেছে যে তাকে হচ্ছে ধার দিছে 7.5%, 7.5% আমরা বললাম, আর গকে ধার দিছে হচ্ছে 10%। খুব ভালো সম্পর্ক মনে হয় হচ্ছে ক্ষয়ের সঙ্গে, এই জন্য তাকে কম টাকায় ধার দিয়ে দিছে, আর ক্ষয়ের সাথে সম্পর্ক অত ভালো না, এই জন্য তাকে 10% একটু বেশি হারে টাকাটা ধার দিয়ে দিল। ধার দেওয়ার পরে দেখেন এখানে ইনফরমেশন কিন্তু দুইটা, একটা হচ্ছে কত পার্সেন্টে ধার দিছে, আর দ্বিতীয়টা হচ্ছে কত টাকা ধার দিছে। দুইজনের টাকার পরিমাণ সেম, 11 টাকা যদি এক্স টাকা ধার দেয়, 11 টাকা হচ্ছে আমাদের এক্স টাকা। এখন পরে বলে দিল কি যে ক 3 বছর পর গ এর নিকট হতে খ অপেক্ষা 45 টাকা বেশি মুনাফা পাইল। তাহলে 3 বছর শেষে কত টাকা পাবে, ক্ষয়ের কাছ থেকেও টাকা পাবে, গয়ের কাছ থেকেও টাকা পাবে, কিন্তু ওরা বলতেছে এই ক্ষয়ের টাকা অপেক্ষা খ যত টাকা দিছে আপনার 3 বছর পরে, তার চাইতে গ নাকি এখানে 45 টাকা বেশি দিছে। তা আমরা তো এটা সিম্পলি বুঝতেই পারছি যে হ্যাঁ টাকা তো বেশি দিবেই, কারণ এ হচ্ছে 7.5%-এ আর এ হচ্ছে 10%-এ, তাহলে ডেফিনেটলি 10% বেশি, তাহলে গ কে দিতে হবে বেশি টাকা, কার তুলনায়, ক্ষয়ের তুলনায়, সেই বেশিটাই তারা বলে দিছে হচ্ছে 45 টাকা বেশি। তাহলে এখন কোশ্চেন হচ্ছে ক প্রত্যেকে কত টাকা ধার দিছিল। তাহলে প্রথম কথা, এই অঙ্কটা সরল নাকি চক্রবৃদ্ধির। দেখেন এখানে চক্রবৃদ্ধি লিখা নাই, এখানে জনসংখ্যা লিখা নাই, এখানে বেতন রিলেটেড কোনো কাজ না, তার মানে আমরা কনফার্ম যে এটা হচ্ছে সরলের অঙ্ক। ওকে, তাহলে এখন সরল মুনাফার ক্ষেত্রে আমরা রুল জানি যে ক্যাপিটাল আই ইজ ইকাল টু PRN। ঠিক আছে, তাহলে এখন আমরা বলে দিলাম যে এখানে আই ইজ ইকাল টু হচ্ছে সুদের পরিমাণ, পি ইজ ইকাল টু হচ্ছে আমাদের আসল, আর মানে আমরা জানি সুদের হার, এন মানে হচ্ছে সময়। এখন আমরা বলে দিলাম যে ধরি ক খ এবং গ উভয়কে ধার দিছিল 100x। আমরা কেন 100 ধরছি, ক্যালকুলেশনের সুবিধার জন্য, আপনি চাইলে x টাকা ধরেন, কোনো আপত্তি নাই এখানে। পরে আমরা বলে দিলাম যে অতএব ক্ষয়ের ক্ষেত্রে আমাদের কি আসবে, মূল টাকা। আমরা আর পি মানে আর মানে এন মানে লিখি নাই, কেন, কারণ আগে লিখে দেওয়া আছে, এটা আর লেখার দরকার হচ্ছে না। তাহলে পি মানে মূল টাকা কত, 100 টাকা। আর এর ক্ষয়ের ক্ষেত্রে সুদের হার হচ্ছে 7.5%, 15/2%, 15/200।
সময় হচ্ছে 3 বছর, দুইজনে হচ্ছে একই সময়, সেটা কোশ্চেন বলে দিছে 3 বছর পর। তাহলে আয়ের মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। আয়ের জায়গাটায় আমরা পি আর এন এর মানটা বসাই দিলাম, পি এর মান, আর এর মান, এন এর মান বসাই দিলাম, চলে আসলো হচ্ছে আমাদের 22.5 টাকা। ঠিক আছে, তাহলে এখন এই জায়গাটায় আমরা একটু চলে আসি গয়ের ক্ষেত্রে। একই কাহিনী, গয়ের ক্ষেত্রে মূল টাকা একই, সুদের হার শুধু 10%, সময় তার 3। তাহলে আমরা এখান থেকে আয়ের মানটা বের করে নিয়ে আসলাম। তাহলে এটাও সুদের টাকা, এটাও সুদের টাকা। কোশ্চেন বলেই দিছে দুইজনের সুদের টাকার মধ্যে পার্থক্যটাই হচ্ছে আমাদের কত টাকা, 45 টাকা। তাহলে 45 টাকা কে বেশি দিছে? 45 টাকা বেশি দিছে গ। তাহলে গ দিছে 30x আর খ দিছে হচ্ছে 22.5, তার মানে 7.5x যেটা আছে, এই 7.5x যেটা, এটা তাহলে বেশি দিছে আমাদের হচ্ছে কে? গ। তাহলে এই বেশিটাই হচ্ছে আমাদের কত টাকা? 45 টাকা। তাহলে আমরা বলতে পারি এই 7.5x মানেই হচ্ছে আলটিমেটলি আমাদের কত টাকা? 45 টাকা। তাহলে সেটাই হচ্ছে আমরা এখন কাজ করব, যে এই দুইটার বিয়োগফলটাই হচ্ছে আমাদের 45, অর্থাৎ এই সেই 7.5x মানেই হচ্ছে আমাদের 45 টাকা। এক্স এর মান চলে আসলো। তাহলে এখন আমরা বলতে পারি সুতরাং ক, গ, খ এবং গ উভয়ের প্রত্যেককে ধার দিয়েছিল। উভয়কে ধার দিয়েছিল, এটা ঝামেলা হয়। উভয়কে না, উভয়ের প্রত্যেককে ধার দিছিল হচ্ছে আমাদের 100x টাকা। এক্স এর মান আমরা বসাই দিলাম, অ্যান্সার চলে আসলো 600 টাকা। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি, যে এই কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে বের করতে হয়, এটা আমাদের চলে আসলো। ওকে, তাহলে এখন দেখেন এই ধরনের যখন আমরা কোশ্চেনগুলো পাবো, তখন কোশ্চেনগুলোর একটা একটা করে পার্ট যে আলাদা করতে হয়, এই বিষয়টাই হচ্ছে এখানে সব থেকে বড় ফ্যাক্টর। যে এক একটা পার্ট যদি আমি স্টেপ বাই স্টেপ একটু আলাদা করে নিতে পারি, তাহলে আমাদের জন্য অঙ্কটা করতেও সুবিধাটা হয়, সহজে আমরা করতে পারি, লিঙ্কটা করা সহজ হয়ে যায়। এবং লেখার ক্ষেত্রে একটু যদি ওই যে প্যারা প্যারা টাইপের মতো একই ধাঁচে রচনা লিখতেছেন এরকম না, একটু যদি প্যারা প্যারা করে প্রথম সেকশনটা একটু আলাদা করলেন, দ্বিতীয় প্রশ্নের আগে একটু ফাঁকা দিলেন, তাহলে হয় কি যে দেখতে একটু সুবিধাটা হয়, একটু স্মুথলি হচ্ছে দেখা যায়। তখন মাথায় রাখা যায় যে ও আচ্ছা ঠিক আছে, আপনি এটা আলাদা করছেন, এটা আলাদা, এটা আলাদা করছেন। তখন খুব সহজেই ইজিলি হচ্ছে এই কাজগুলো করা যায়। এই কারণে একটু সাবধান থাকতে হবে আমাদের, যে আমরা যখন এই জিনিসগুলো লিখবো, লেখাটাও একটা ফ্যাক্টর। অঙ্ক সবার হবে, কোনো সমস্যা নেই, বারবার করে বলতেছি যে আমরা একটু পারফেকশন আনার চেষ্টা করতেছি, যে কতটা বেশি পারফেকশন এখানে নিয়ে আসা যায়। এই জন্য একটু একটু করে যদি ওই যে গ্যাপগুলো দিয়ে যায়, লেখার ক্ষেত্রে একটু ফাঁকা একটু ফাঁকা এরকম গ্যাপগুলো যদি দিতে পারি, তাহলে আমাদের জন্য একটু সুবিধাটা হয় এই জায়গাটায়। যে গ্যাপ গ্যাপ আগের অঙ্কগুলোতে দেখেন, এই যে এই জায়গাগুলোতে গ্যাপ, যে এটার পরে একটু গ্যাপ দিবেন, গয়ের এই অংশটুকু গ্যাপ, ক্ষয়ের এই অংশটুকু গ্যাপ, এই অংশটুকু হচ্ছে আবার একটু আলাদা করবেন, এই লাইনটা হচ্ছে আবার আলাদা করবেন, এই লাইনটা ধরির লাইনটা, তাহলে কি হয় দেখতে একটু সুন্দর লাগে। তখন একজন রিডার এটাকে সহজে সে বুঝতে পারে আপনি কোথায় কোনটা কি ইনফরমেশন গুলো দিয়ে রাখছেন। আদারওয়াইজ গদ্ধারা নিয়মে গেলে একটু ঝামেলার মধ্যে আমরা পড়ে যাই। এবারে চলেন এই রিলেটেড কিছু প্র্যাকটিস আমরা দেখব। ঠিক আছে, আরো নতুন কিছু কোশ্চেন আমরা দেখার চেষ্টা করতেছি 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনে তাহলে কি ছিল আমরা একটু দেখি। শতকরা বার্ষিক যে হারে কোনো টাকা 6 বছরের মুনাফা মূলে দ্বিগুণন হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলে 2025 টাকা হবে। ঠিক আছে, তাহলে এখন প্রথম কোশ্চেন, দুইটা ইনফরমেশন। প্রথমটাতে শতকরা বার্ষিক যে হারে, কত হারে আমি জানি না, জানি না মানে ধরে নিলাম এক্স হারে, কথার কথা। কোনো টাকার কত টাকা তাও জানি না, 6 বছরে সুদে মূলে কি হবে, দ্বিগুণন হবে এটা জানি। তার মানে আমি মূল টাকাও জানি না, আমি পাবো কত তাও জানি না, কিন্তু রিলেশন জানি যে সুদে মূলে যেটা পাবো সেটা হচ্ছে মুনাফা মূলে আমরা দ্বিগুণন পাবো। ওকে, তাহলে কোশ্চেনটা হচ্ছে আমাদের কিসের, সরলের। যেহেতু এখানে চক্রবৃদ্ধি টক্রবৃদ্ধি কোনো কিছু লেখা নাই, তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল টু পিআরএন হয়, এটা আমরা সবাই জানি। এখানে কি কি হয় সেই ডিক্লারেশন গুলো আগে দিয়ে দিলাম। তাহলে আমরা বললাম যে প্রথম ক্ষেত্রে আসেন, প্রথম ক্ষেত্রে কি আসল টাকা এক্স ছিল, সুদ আসল বলেই দিছে টুয়াইস এক্স হবে, একটু বলে দেওয়া। আমি প্রথম ক্ষেত্রে তো ধরে নিছি সুদের টাকাটা হচ্ছে এক্স টাকা, তাই না? আমরা কোথায় ধরে নিলাম এক্স টাকাটা? এই এক্স টাকাটা এই জায়গাটাই কিন্তু দেখেন আমরা কি কোথাও লিখছি যে আমাদের প্রথম ক্ষেত্রে আসল টাকা এক্স টাকা, কোথাও কিন্তু লেখা হয় নাই। এখন এই যে লেখা হয় নাই সেটা হচ্ছে একটা মারাত্মক ভুল, কিন্তু এখানে আসল টাকাটা এক্স। তাহলে এইটা আমরা এখন কি করতেছি, আমরা কি ডিরেক্ট আসল লিখছি না, এখানে কি লিখছি দেখেন, এই যে ধরি। তার মানে আমরা জানি না বিধাই তো বলেই দিচ্ছি যে ধরি প্রথম ক্ষেত্রে। তার মানে এরকম না যে এই লেখাটা যদি না লিখতাম তাহলে কিন্তু আমরা বিপদের মধ্যে পড়ে যাইতাম। ঠিক আছে, তখন একদম হয়ে যেত প্রথম ক্ষেত্রে আসলে এক্স টাকা, তার মানে ডিরেক্ট হয়ে যেত। কিন্তু আমরা এখানে ধরি কথাটা বলে দিছি, তার মানে এখন আমি ইচ্ছা মতো ভেরিয়েবল ধরতেই পারবো। আসল টাকা ধরে নিলাম এক্স, সুদ আসল হচ্ছে টুয়াইস এক্স, অতএব সুদ আসল বিয়োগ আসল মানে সুদ
হয় সুদের টাকাটা বের করলাম, টোয়াইস এক্স থেকে এক্স গেল, তাহলে এক্স হচ্ছে আমাদের সুদের পরিমাণটা। তাহলে আমরা আসল টাকা এক্স পাইছি, সরি নিচেরটা হচ্ছে আসল, উপরেরটা হচ্ছে সুদ। সুদ আর আসল একই, কেন? কারণ দ্বিগুণন হয়ে যাওয়া মানেটা কি? দ্বিগুণন হওয়া মানে আমি 1 টাকা দিলাম 2 টাকা হইলো, তার মানে 1 টাকা বাড়লো। আমি 2 টাকা দিলে পাবো 4 টাকা, তার মানে যা ইনভেস্ট করতেছে পাচ্ছে হচ্ছে তার দ্বিগুণন, মানে সেম পরিমাণ টাকা বেড়ে যাবে। এই কারণে সুদ আর আসল কিন্তু একই টাকা। আর এর মান আমরা জানি না কত আসবে, সুদের হার আমরা ধরে নিলাম, আগে কোথাও বলি নাই, সাইড নোট দিয়ে দিলাম, ধরি সুদের হার হচ্ছে 8%। এন এর মান 6, কোশ্চেন বলে দিছে 6 বছরে। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিলাম যে আই ইজিক্যাল টু পি আর এন হয়, এক্স ইজিক্যাল টু, তাহলে আমরা এক্স ইন্টু আর এর মান বসাই দিলাম, এন এর মান বসাই দিলাম, এর মান তাহলে এক্স এক্স কাটাকাটি হয়ে যায়, আমরা পাইলাম 50/3, তার মানে সুদের হার আমরা পেয়ে গেছি। খুশি আমরা এখন? কারণ সুদের হার যদি পেয়ে যাই তাহলে পরেরটাও মনে হয় আমরা ইজিলি অ্যান্সার নিয়ে আসতে পারবো। তাহলে দেখেন পরেরটাতে কি বলছে। তাহলে পরেরটাতে আমরা গেলাম যে আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর এন হয়। কেন এটা লিখলাম? কারণ এখানে তো সুদমূলের কথা বলা আছে, এই জন্য আমরা সুদমূলের ফর্মুলা দ্বারা কভার করার চেষ্টা করছি। তাহলে বললাম যে এখানে এ মানে সুদ আসল 2050, পি মানে হচ্ছে আসল টাকা, আর মানে সুদের হার 50/3%, 1/6 হয়, এন মানে সময় হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা এখন বলে দিলাম যে এই যে সুদ আসল, এ মানে সুদ আসল কত ছিল 2005, পি এর মান P11, আর এর মান আমরা পাইয়ে গেছি, এন এর মান হচ্ছে কোশ্চেন দেওয়াই আছে 4 বছরে, তাহলে আমরা এখান থেকে মানটা বসাই দিলে পি এর মানটা পেয়ে গেলাম আমাদের 1230 টাকা। এই 1230 টাকাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের জন্য অ্যান্সারটা। ঠিক আছে, অর্থাৎ 1230 টাকাটাই হচ্ছে আমাদের আসল টাকাটা। তাহলে আসল টাকাটা ছিল হচ্ছে পি এর মান, সেই পিটাকেই আমরা এখানে বসাই দিলাম অ্যান্সার হিসাবে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা। তাহলে দেখেন এইরকম ধাঁচের আলাদা আলাদা যখন আমরা কোশ্চেনগুলো দেখি তখন আমাদের মাথায় একটা আইডিয়া চলে আসে যে হ্যাঁ, এই ধরনের কোশ্চেনগুলো যদি পরীক্ষার হলে পাওয়া যায় তাহলে আমরা কিভাবে সলভ করব, একটা আইডিয়া চলে আসে। ওকে, তাহলে এবারে চলে আসেন হচ্ছে আমাদের পরের কোশ্চেনে, 13 নম্বর কোশ্চেনটাতে। দেখি 13 নম্বর কোশ্চেনে কি ছিল। 13 নম্বর কোশ্চেনে তারা কোশ্চেন বলতেছে আমাদেরকে যে শতকরা বার্ষিক কত হার মুনাফায় যে কোনো মূলধন 5 বছরের মুনাফা মূলে দ্বিগুণন হয় এবং একই হারে মুনাফা কত বছরে তা 3 গুণন হবে। তার মানে আপনার হারটা প্রথমে দরকার, একই হারে বলছে। ঠিক আছে, কত বছরে আপনার এটা আসবে, এটা হচ্ছে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে। আর এই অংশটুকু আপনাকে বের করতে হবে প্রথম লাইন থেকে। তাহলে আমরা বলে দিলাম, মনে করি আসল টাকা কত জানি না, 100x। 5 বছর পরে নাকি দ্বিগুণন হবে, তাহলে 5 বছর পরে দ্বিগুণন হওয়া মানে 100x হয়ে যাবে 200x। তাহলে 5 বছরে মুনাফা পাবো কত, যা দিছি তাই মুনাফা পাবো, এই জন্য ডাবল হয়ে গেছে। তাহলে মুনাফা আমরা বলে দিলাম 200x বিয়োগ 100x সমান হচ্ছে 100x টাকাটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মুনাফার মান। এখন আমরা বলে দিলাম এই 5 বছরে যে যে টাকাটা আপনি আসতেছিল মুনাফা, সেটা হচ্ছে 100x টাকায়। 100x টাকা 5 বছরের মুনাফা এটা। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কত আসবে, 20 টাকা। 100 টাকার 1 বছরে যেটা আসে সেটাই হচ্ছে সুদের হার। তাহলে প্রথম যেটা আমরা দরকার ছিল চাওয়ার সেটা পেয়ে গেছি। প্রথম দরকার ছিল এই যে একই হার মুনাফায়, হারটা বের করার দরকার ছিল প্রথম ইনফরমেশন থেকে। তাহলে আমরা হার পেয়ে গেছি। এখন আমাদেরকে যা খুশি বের করুক, মানে বের করতে বলুক, আমরা সবগুলো বের করতে পারবো, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা আশা করি হবে না। তাহলে এখন চলেন আমাদের এখানে কি করতে বলছে। তাহলে আমরা বললাম যে আবার মুনাফা মূলে 3 গুণন। মুনাফা মূলে 3 গুণন হওয়া মানে 100x 3 গুণন হয়ে 300x হবে। তাহলে মুনাফা কত, আপনি সুদ মূলে পাইছিলেন 300, মূল টাকা 100, তার মানে বিয়োগ করলে আসতেছে 200x টাকা আমার মুনাফা। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি ক্যাপিটাল আই ইকুয়াল টু পি আর এন হয়। আই মানে সুদের পরিমাণ, আমরা পাইছি 200x, পি মানে আসল আগেই দেওয়া হয়েছিল 100x ধরে নেওয়া হয়েছিল, আর মানে সুদের হার একটু আগে এই যে বের করলাম আমরা 20%, 1/5, সময় আমরা জানি না, এটাই আমাদের কাছে কোশ্চেনে বের করতে বলছিল যে সুদের হার আপনার কত হবে, 5%, 20%-এর সুদের হার আসতে গেলে 3 গুণন আসতে গেলে সেটার সময় কত লাগবে, এটা এখন বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে বসাই দিলাম যে এই যে মানগুলো এখানে বসাই দিচ্ছে। আয়ের মান হচ্ছে কত আমাদের 200x, পি এর মান হচ্ছে 100x, আর এর মান হচ্ছে 1/5, আর এন এর মান হচ্ছে n। এই বসাইতে এন এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, x x এখান থেকে কাটাকাটি হয়ে গেছিল, 100 দ্বারা ভাগ করলাম 2 হইলো, তাহলে 5 দোকানে কত আসছে 10। তাহলে এন এর মান 10, তাহলে বলে দিলাম সুতরাং 10 বছরে মুনাফা মূলে 3 গুণন হবে। আমরা সাইড নোট দিয়ে দিলাম যে উত্তর সুদের হার হচ্ছে 20% এবং সময় হচ্ছে আমাদের 10%। ঠিক আছে, 10 বছর, সরি 10% তো না, 10 বছর।
তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই ধরনের কোশ্চেনের প্যাটার্নগুলো, যে কিভাবে আপনি সলভ করবেন, কিভাবে কাজ করবেন, সেই অংশটুকু আমরা রিপ্রেজেন্ট এখান থেকে দেখে নিলাম কাজ করার ব্যাপারটা। ওকে, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল এই কোশ্চেনটা। তাহলে চলেন আমরা একটু পরের কোশ্চেনের দিকে একটু চলে আসি, দেখি পরের কোশ্চেনে কি করতে বলছে। ঠিক আছে, আমরা একটু কোশ্চেনের কথাটা দেখার চেষ্টা করি। 14 নম্বর কোশ্চেনে এখানে কি বললো 14 নম্বর কোশ্চেনে, যে কোনো টাকা 6% হার মুনাফায় 5 বছরে মুনাফা আসলে 13,000 টাকা হয়, কত বছরে ওই টাকা মুনাফা আসলে এত টাকা হবে। একই ধাঁচের অঙ্ক দেখেন, আমরা মনে হয় এগুলো খুব ইজিলি এখন করতে পারি। যে প্রথম কথা, সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি সুদ আসলে A = P × 1 + RN হয়। ওকে, প্রথম ক্ষেত্রে তথ্য মতে সুদ আসল কত টাকা, 1300, আসল কত জানি না। ঠিক আছে, সুদের হার কত বলে দিছে 6%, সময় বলে দিছে 5 বছর। এই যে 6 বছরে 5%-এ 13,000 টাকা। তাহলে আমরা এখানে পি এর মানটাকে পি হিসাবে ধরে রাখছিলাম, আসল টাকা ক্যালকুলেশনের মধ্যে চলে আসলো কত, 1,000 টাকা। তাহলে আমরা বললাম আসল হচ্ছে 1,000 টাকা, শেষ। সেই টাকাটা আমরা এখন হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করব একটু খেয়াল করে নেই আমরা। দ্বিতীয় ক্ষেত্রের অংশটুকু একটু নিচের পোর্শনগুলো দেখে নেই। ঠিক আছে, ওকে। তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা যাচ্ছি তখন আমরা বলে দিলাম যে দ্বিতীয় ক্ষেত্রের সময় এর মানটা কোশ্চেন বলে দিছে 1390 হবে। আমরা মূল টাকা এখনই বের করলাম, এই যে আসল টাকা এখনই বের করলাম 1,000 টাকা, সেটা এখানে বসাই দিলাম। সুদের হার কোশ্চেন বলেই দিছে 6%, সময় কত হবে সেটা আমরা জানি না, এটাই বের করব। তাহলে A = P × 1 + RN, এখানে মানগুলো বসাই দিলাম। এর মান, এটা এর মান, P × 1 + RN। ঠিক আছে, আর এর মান বসাই দিলাম, এন এর মান আমরা জানি না, বসাই দিলাম। সলভ করলাম, এন এর মান চলে আসলো 6.5। তাহলে এই 6.5 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা বলে দিলাম, অর্থাৎ 6.5 বছর সময় লাগবে আমাদের এটা আসতে। তাহলে অ্যান্সার হচ্ছে এই সেই 6.5 বছর। এগুলো সহজ, দেখেন খুব দ্রুতই মনে হয় এগুলো আমরা কভার করে নিতে পারি, এটার জন্য আমাদের কোনো সমস্যা হয় না, স্মুথলি হচ্ছে আমরা এগুলো সলিউশন করতে পারবো। ওকে, তাহলে এবারে চলে আসেন আমরা আরেকটা কোশ্চেন একটু দেখে নেই, দেখি কোশ্চেনে তারা কি বলতেছে। কোশ্চেনের কথার দিকে একটু তাকাই আমরা। 15 নম্বর কোশ্চেন এটা আমাদের এই কোশ্চেনে তারা বললো যে বার্ষিক 4% হার মুনাফায় 5,500 টাকা, 550 টাকা এবং বার্ষিক 8% হার মুনাফায় 700 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক কত টাকা পাওয়া যাবে। ঠিক আছে, তার মানে আমাদের কাজগুলো হচ্ছে কি কি সেটা আগে একটু দেখে নেই আমরা। বার্ষিক 4% হার মুনাফায় এত টাকা, বার্ষিক 8% হার মুনাফায় 27,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা বার্ষিক মূলধন কত আসবে। তার মানে শতকরা পোর্শন বের করতে হবে। ঠিক আছে, মুনাফার হার 5,500 টাকা 4%-এ যদি দেন তাহলে এক বছর শেষে কত পাবেন, 550 টাকা 4% করলে হয় 22 টাকা। 700 টাকার 8% করলে এক বছরে আপনি পাচ্ছেন 56 টাকা। তাহলে মোট আপনার বিনিয়োগ হচ্ছে কত টাকা, 750, 700 আর 550, এই মিলে হচ্ছে আপনার মোট বিনিয়োগ 1250। আপনার মোট মুনাফা কত, 22 টাকা 56 টাকা, তাহলে মোট মুনাফা এত টাকা। তাহলে এখন কি আমরা এটা বলতে পারি না যে মোট 1250 টাকা, 1250 টাকা বিনিয়োগ করে পাইছি হচ্ছে 78 টাকা। তাহলে 1250 টাকায় এক বছরের মুনাফা হচ্ছে 78 টাকা, 1 টাকার এক বছরের মুনাফা হচ্ছে 78 ভাগ 1250। তাহলে 100 টাকার এক বছরের মুনাফা হচ্ছে, বাকিটা ক্যালকুলেশন করে আপনার 6/25, যেটাকে আপনি এটা ক্যালকুলেশন করে আপনি কি করতে পারতেন, আপনি উপরে ওই যে 780 নিচে হচ্ছে 125 ওরকম লিখে দিতে পারতেন। কাটাকাটি করার সুযোগ আছে, এই জন্য কাটাকাটি করে আমরা অপ্রকৃত ভগ্নাংশ, যেটা প্রপার ফ্র্যাকশন থেকে আমরা যখন চলে আসি ইমপ্রপার ফ্র্যাকশনে, সেই ইমপ্রপারকে এখানে আমরা প্রকাশ করছি মিক্সড ফ্র্যাকশনে। এটা নিয়ে আগেও আমরা বলছিলাম যে যদি কখনো আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাই তাহলে সেটাকে সাধারণত আমরা প্রকাশ করার চেষ্টা করি হচ্ছে কিভাবে, আমরা প্রকাশ করার চেষ্টা করি হচ্ছে এইভাবে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশে 3/2 লেখা আর 1 সমস্ত 1/2 লেখা একই কথা, 2 × 1 + 1, তার মানে 2 আর 1 3/2 চলে আসে। তাহলে এখন আমরা বলে দিলাম যে সুতরাং বার্ষিক 6 সমস্ত 6/25% হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 6 সমস্ত 6/25%। ওকে, তাহলে অ্যান্সার চলে আসলো আমাদের। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের
কোশ্চেনের অ্যান্সারগুলো, কোশ্চেনের প্যাটার্নগুলো, সলিউশনের ল্যাঙ্গুয়েজগুলো, সলিউশনের জায়গায় কোথায় কোথায় কি কি করার দরকার হইতে পারে সেই জিনিসগুলো সম্পর্কে মোটামুটি আমাদের একটা আইডিয়া চলে আসলো। ঠিক আছে, এখন এই আইডিয়াগুলোকে মোটামুটিভাবে যদি আমরা একটু কাজে লাগাইতে পারি, তবে বারবার করে যেই জিনিসগুলো বলতেছি যে লেখেন লেখেন লেখেন, বারবার করে বলতেছি লেখেন, কারণ লেখার কোনো বিকল্প নাই। আপনি না লিখলে কখনোই বলতে পারবেন না বা বুঝতে পারবেন না যে এখানে কি ঘটনা ঘটতেছে। আপনাকে লিখতে হবে, লিখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভুলটা কোথায় হয়। আপনি দেখে কখনোই আপনার ভুল খুঁজে পাবেন না, দেখলে পারবেন না। আপনি যতই একটা ম্যাথ দেখেন, 2বার দেখেন, 3বার দেখেন, একটা ম্যাথ 3বার দেখে না যতটুকু হবে, আপনি একবার যদি করেন তাহলে সেটা 4বারের সমান হয়ে যাচ্ছে। কিন্তু কাজটা আপনি 4বার 5বার দেখলে যা হইতো, একবার লিখলে তার থেকে বেশি কাজ হয়ে যায়। এই জন্য লিখতে হবে। লেখার সময় আপনার চিন্তাটা দেখেন কি করতেছেন, আপনি চিন্তাটাকে কাজে লাগান, কিভাবে কাজে লাগাচ্ছেন। এই চিন্তাগুলোকে যখন আমি প্রপারলি কাজে লাগাইতে পারবো, একটা নির্দিষ্ট জায়গায় যখন আমি নিয়ে আসতে পারবো, তখন আমরা বলতে পারবো যে ইয়েস, এখান থেকে কিছু একটা সম্ভব। দেখেন আমরা মোটামুটি কিন্তু 6 নাম্বার লেকচারে যখন চলে আসছি, তখন আমরা 1 থেকে 6-এর অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখছি, অনেকগুলো কথা দেখছি, আলাদা আলাদা চ্যাপ্টারে আলাদা আলাদা শব্দ চয়নগুলো দেখছি, কোথায় কোনটা করা যাবে আমরা দেখতেছি। পরীক্ষা কিন্তু শুধু 6টার উপরে না, বা পরীক্ষা কিন্তু একটার উপরে না, পরীক্ষা আপনাকে সবগুলো চ্যাপ্টারের উপরেই দিতে হচ্ছে। এই জন্য আপনি এখন থেকেই যদি একটু একটু করে প্রিপারেশনটা না নিয়ে নেন, তাহলে আপনি যদি মনে করেন যে ভাইয়া আরো 10টা চ্যাপ্টার চলে যাক তারপরে আমি প্রিপারেশন নেওয়া শুরু করব, আপনার মাথায় অনেকগুলো প্রেশার তখন কাজ করবে। তখন আর আপনার জন্য এই জিনিসগুলো টলারেট করাটা সম্ভব হবে না। তখন দেখবেন যে টলারেট করাটা খুব কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা সহ্য করা যাবে না তখন। এই জন্য এখন থেকে প্রত্যেকটা ক্লাসের পরে একটু একটু করে কষ্ট করে লেখা শুরু করেন, কয়েকদিন কষ্ট করেন, পরেরটা দেখবেন হ্যাবিট হয়ে যাবে। একটা জিনিস হ্যাবিট কিন্তু হঠাৎ করেই হয় না, সেটার জন্য পেছনে কিছু কাজ করতে হয়। এই কাজগুলো হচ্ছে আপনার এখানে লেখা। তাহলে এই লেখাগুলো যখন আপনি লিখবেন, তখন দেখবেন যে আপনার এখান থেকে জিনিসগুলো অনেকটাই হচ্ছে কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। বারবার করে এই জিনিসগুলো বলা হচ্ছে যে আপনাদের প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এটা অবশ্যই করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আপনাদের। ওকে, তাহলে আজকে আপাতত আমরা এ পর্যন্তই রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, সুস্থ থাকবেন।